السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله وعليكم السلام الرحمن ورحمة الرحيم. الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. প্রিয় দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন ভয়েস অফ ইনসাফের আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অত্যন্ত গতিশীল ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 30তম ইসলামী ছাত্র শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 30 বছরের প্রত্যাশা এবং অর্জন, এই বিষয়কে সামনে রেখে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের সাথে। আমাদের সাথে যোগ দিয়েছেন আলোচনা করার জন্য সাকিব ভাই, একটু মিউট করলে ভালো। আমাদের সাথে আজকে আলোচনায় যোগ দিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নেতা, বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী প্রশিক্ষণ সম্পাদক জনাব মুফতি দেলাওয়ার হোসেন সাকি, এবং সেই সাথে যোগ দিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট রাষ্ট্রচিন্তক জনাব শেখ ফজলুল করিম মারুফ ভাই। আপনারা দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা ইনশাআল্লাহ সরাসরি অনুষ্ঠানেই চলে যাচ্ছি। আমি প্রথমেই সাকিব ভাইয়ের কাছে যাব। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা জানি প্রতিষ্ঠা হয়েছে 1991 ইংরেজি সনের 23শে অগাস্ট। আজকের এই দিনেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সহযোগী সংগঠন বা ছাত্র সংগঠন হিসেবে। বিশাল এক প্রত্যাশা নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। ছাত্রদের ভেতর থেকে নেতৃত্ব তৈরি করা এবং সেই গতিশীল নেতৃত্বকে বাংলাদেশের অবকাঠামো গঠন এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেন ব্যবহার করা হয়, সেই লক্ষ্যকে হয়তো সামনে রেখে এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছিল। তো সাকিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, গঠনের ক্ষেত্রে যে প্রত্যাশা এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, সে আশাটা কি ছিল এবং সেটা কিভাবে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে গত 30 বছরে, এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া বিহি নাস্তাঈন, আম্মা বা'দ। প্রথমে আমি ভয়েস অফ ইনসাফের উপস্থাপক এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ এবং যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই 30 বছরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য, গৌরব উজ্জ্বল ভূমিকা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপট, প্রতিষ্ঠা লগ্নের ইতিহাস আমাদের সবার জানা। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির তাওবার রাজনীতির পর ইসলামী রাজনীতির উত্থান পতনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন জন্ম লাভ করেছে, তখন তৃণমূল পর্যায়ে যখন কার্যক্রম সম্প্রসারিত হয়েছে, তখন কিন্তু নেতৃত্ব তৈরির জন্য ছাত্রদের এই শূন্যতাটা ভালোভাবে উপলব্ধি হয়েছে। এই জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার মৌলিক উদ্দেশ্য ছিল যে অন্তত আমরা যারা আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করছি, যদি যোগ্য, দক্ষ, উপযোগী নেতৃত্ব আমরা তৈরি করতে পারি, তাহলে এখন থেকে ছাত্রদের পেছনে এই মেহনতটুকু করা দরকার, যার প্রেক্ষিতে চরিত্র গঠন, জ্ঞান অর্জন, মেধার বিকাশ এবং নেতৃত্ব সৃষ্টি, নৈতিক চরিত্রবান মেধাবী নেতৃত্ব তৈরির জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জন্ম হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্য আছে।
লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের কাজ এবং পরিকল্পনাকে আমরা যদি আলহামদুলিল্লাহ পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হাঁটি হাঁটি পা পা করে গত 30 বছরে আলহামদুলিল্লাহ এই দেশের ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় যে কোনো বিষয়ে তারা মুখ্য ভূমিকা পালন করেছে। সাথে সাথে দাবি আদায়ের ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার জন্য তারা যেমন আন্দোলন সংগ্রাম করেছে, তেমনি ভাবে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য দক্ষ যোগ্য নেতৃত্ব এই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উপহার দিতে সক্ষম হয়েছে। অর্থাৎ যেটা মূল লক্ষ্য ছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিশনকে যদি আমরা সাকসেস করতে চাই, বাংলাদেশে ইসলামী বিপ্লবের যদি একটা আমরা যদি পথ তৈরি করতে চাই, তাহলে অবশ্যই যোগ্য দক্ষ নেতৃত্বের প্রয়োজন। এই যে শূন্য অবস্থান ছিল, এটা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে যথেষ্ট সফল। কিভাবে সফল? যে আজকে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া তৃণমূল পর্যায়ে প্রায় 70% ছাত্র আন্দোলন থেকে উঠে আসা। তাহলে একটা ছাত্র সংগঠনের জন্য এটা অনেক বড় একটা সফলতা যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ছাত্রদের মেধার বিকাশ, অধিকার প্রতিষ্ঠা, দেশ গঠনে যে মুখ্য ভূমিকা পালন করেছে, তার পাশাপাশি অন্তত ইসলামী নেতৃত্ব সৃষ্টির ব্যাপারও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গত 30 বছরে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, ইসলামী রাজনীতিকে অনেক কিছু দিয়েছে। এটা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ অর্জন প্রাপ্তি। হ্যাঁ, প্রত্যাশা ছিল আমাদের, অনেক প্রত্যাশা ছিল, সকল প্রত্যাশা হয়তো আল্লাহ পূরণ করেননি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে মৌলিক যে লক্ষ্য ছিল, প্রতিষ্ঠার যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভালোভাবে সফলতার সাথে হাঁটতে পেরেছে। জি, ধন্যবাদ সাকিব ভাই। জি, ধন্যবাদ সাকিব ভাই। আপনি প্রত্যাশা এবং প্রাপ্তি দুটোকে সমন্বয় করে আলোচনা করার চেষ্টা করেছেন। আসলে আজকে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, দুজনই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীল, একজন কেন্দ্রীয় সভাপতি ছিলেন আর একজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এক্ষেত্রে আমরা যদি বর্তমান রানিং কাউকে পেতাম, তাহলে আমাদের আলোচনাটা আরেকটু সুন্দর এবং প্রাসঙ্গিক হতো, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে আমরা বর্তমান রানিং সভাপতি কিংবা সেক্রেটারিকে পাইনি। যাই হোক, আমরা যাদেরকে পেয়েছি তাদের কাছ থেকে আমরা মোটামুটি বিষয়গুলো, কিছু বিষয় আছে, কিছু প্রশ্ন আছে, আমরা এগুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এখন যাব আমাদের মারুফ ভাইয়ের কাছে। আসলে আপনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তো সর্বোচ্চ জায়গায় ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সর্বোচ্চ জায়গায় আপনি ছিলেন। আপনি গত 30 বছরের এই ছাত্র আন্দোলনের যে পদযাত্রা, এই যাত্রাকে কিভাবে মূল্যায়ন করেন এবং সে সাথে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি কতটুকু? আলহামদুলিল্লাহ, ইনসাফকে অভিনন্দন, ধন্যবাদ। আসলে সাকিবের সামনে কথা বলা কঠিন। সাকিব ভাই এত সুন্দর করে গুছিয়ে জোর দিয়ে বলেন, আমি সবসময় সাকিবের সাথে কথা বলতে খুব ভয় ভয়ে থাকি, তারপরে ভয় ভয়ে থাকবো, ভুল হলে ভাই ধরাই দিবেন। তো আমাদের সংগঠনের যে জন্মের ইতিহাস, আসলে ছাত্র সংগঠন একটা সামাজিক সংগঠন, এটা সমাজ বিজ্ঞানের অংশ। এমন না যে 2 2 4 হয়েছে আর 2 2 মিলছে 4 হয়ে গেল, তেমন না, বরং অনেকগুলো প্রেক্ষাপট নিয়ে একটা সংগঠনের জন্ম হয়। সাকিব ভাই যে কারণটা বললেন সেটা ছিল আমাদের ইন্টারনাল কারণ, কিন্তু সংগঠন জন্ম নেওয়া আরো কিছু বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, ঐতিহাসিক, মনস্তাত্ত্বিক বাস্তবতা ছিল। আমি যদি সংক্ষেপে একটু করে বলে ফেলি, তাহলে দেখা যাবে যে আমরা জানেন যে বাংলাদেশের 71-এর আগে একটা শক্তিশালী ছাত্র সংগঠন বা শক্তিশালী একটা ছাত্র রাজনীতি গড়ে উঠেছিল। 60-এর দশকে ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি এবং বুদ্ধিবৃত্তিক রাজনীতি উভয়টাই হয়েছে। তো এটা ছিল পরাধীন দেশ থেকে একটা দেশকে স্বাধীন করার রাজনীতি। তো সেটা তো হলো, হওয়ার পরে 71 পরবর্তী বাংলাদেশ হলো স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্রে একটা দেশের রাজনীতি যেভাবে হওয়া উচিত, সেই চরিত্রটা 71-এর আগের সংগঠনগুলো, আগে ছাত্র রাজনীতি 71-এর পরে পরিবর্তন করতে পারে নাই। আমরা জানি 71-এর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন মারামারি হয়েছে, সলিমুল্লাহ হলে গুলিতে 9 জন মারা গিয়েছে, এরকম আরো
হাজার হাজার উদাহরণ আছে যে দেখা গেল যে স্বাধীন দেশের ছাত্র রাজনীতি সেটা গঠনমূলক না হয়েও এটা মূলত প্রতিবাদ মুখর রয়ে গেল। এমনকি ছাত্র লীগ পর্যন্ত তারা একটা ওই যে সরকারের সাথে সাংঘর্ষিক অবস্থানে চলে গেল এবং তার দেশ গঠনে অবদান রাখার চেয়ে তারা দেশে অস্থিতিশীলতা তৈরি করার একটা প্রবণতা দেখা দিল। তো এমন একটা সময় বাংলাদেশে একটা ছাত্র সংগঠন দরকার ছিল যারা ইসলামী ছাত্র রাজনীতির গতিপথটাকে বদলে দেবে, ছাত্র রাজনীতির সংজ্ঞাটাকে বদলে দেবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সে কাজটা করেছে। আমরা বারংবারই বলি আমরা ক্যাম্পাসে কি করি, আমরা 3 ধরনের কাজ করি। আমরা বলতে ছাত্র আন্দোলন করে আর কি। একটা হলো যে ছাত্রদের চরিত্র গঠন করা, ছাত্রদেরকে বাঙালিয়ানা বোধে জাগ্রত করা, ছাত্রদেরকে দক্ষতা উন্নয়ন করা। এটা হলো একটা স্বাধীন দেশে আদর্শিক ছাত্র রাজনীতি হওয়ার কথা। এটা ছিল ছাত্র সংগঠনের দিক থেকে। রাজনৈতিক দিক থেকে দেখেন কি ভয়ঙ্কর পরিস্থিতি আমরা ছিলাম। বাংলাদেশ স্বাধীন হলো 1991 আগে 20 বছর গেছে। এই 20 বছর দেশে কোন নীতিতে পরিচালিত হবে তা নিয়ে কোনো স্থির অবস্থা আসা যায় নাই। আপনারা সবাই জানেন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট ছিল। অর্থনীতি কি হবে এই নিয়ে একটা হযবরল অবস্থা, ক্ষমতার পালাবদল কি করে হবে এই নিয়ে হযবরল অবস্থা। এমন একটা পরিবেশে বাংলাদেশ কি করে চলবে সেখানে একটা নীতি প্রস্তাব করা দরকার ছিল। যে নীতিটা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রস্তাব করেছে, কিন্তু সেটাকে মাঠে ময়দানে ছড়ায় দেওয়ার জন্য একদল কর্মী বাহিনী দরকার ছিল, সেটা হলো ইসলাম শাসন ছাত্র আন্দোলন। আরো কিছু কঠিন বাস্তবতা আছে। আপনি দেখেন যে বাংলাদেশে আমরা 90% মুসলমান, এদেশের তরুণরা সংগঠন করবে কি করবে না একটা প্রশ্ন ছিল। এখন সারা বিশ্বব্যাপী মুসলিমকে রাজনীতির থেকে সমাজ থেকে সরায় দেওয়ার একটা প্রবণতা আছে। আমরা সবাই নিশ্চয়ই জানি যে এই 90 দশকের শুরুতে লেখা স্যামুয়েল পি হান্টিংটন সভ্যতা সংঘাত, সেখানে তিনি লিখছেন যে পশ্চিমা সভ্যতাকে প্রতিরোধ করার জন্য মুসলিম সভ্যতার সবচেয়ে বড় শক্তি হলো মুসলিম তারুণ্য। এখন মুসলিম তারুণ্যকে যদি রাজনীতি থেকে সরায় দেওয়া যায়, মুসলিম তারুণ্যকে যদি ভোগবাদী বানায় দেওয়া যায়, তাহলে শক্তিটা হারায় যায়। এই প্রবণতা ছিল। আমি যে বললাম না যে ওই 20 বছরের রাজনীতিতে একটা অংশ তারা রাজনীতি করতো, তারা হানাহানি করতো, স্বাধীন দেশে রাজনীতি করতো না। আর বড় একটা অংশ উই হেট পলিটিক্স, আমরা রাজনীতিকে চিন্তা করি, আমরা রাজনীতি করি না, এমন একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু মারাত্মক, দেশের থেকে রাজনীতি হারায় যাবে। তো সেখানে একটা দলের দরকার ছিল যারা রাজনীতিকে একটা ফ্যাশনে বানায় ফেলবে, রাজনীতিকে একটা গর্বের জায়গা বানাবে। এটা তো শাসন ছাত্র আন্দোলন সেই কাজটা করেছে। বিস্তৃত একটা ছাত্রদেরকে আমরা রাজনীতিমুখী করেছি। আপনি কওমি মাদ্রাসার ইতিহাস জানেন, কওমি মাদ্রাসা তৈরি হয়েছে হলো বিপ্লবের জন্য, জাহিলিয়াতে মোকাবেলা করার জন্য। কিন্তু দুঃখজনক বাস্তবতা, সমালোচনা হবে হয়তো, কিন্তু বলতেই হবে যে 91 সাল নাগাদ যে বাংলাদেশের কওমি মাদ্রাসা সেটা সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন। হ্যাঁ, একটা পরিস্থিতি। আলিয়া মাদ্রাসাটা যেটাকে করা হয়েছিল যে তার দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা সমন্বয় করবে, কিন্তু দেখা গেল যে আলিয়া মাদ্রাসাটা সার্টিফিকেট বিতরণের প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। এই যে সামগ্রিকভাবে ছাত্রদের মাঝে রাজনীতি বিমুখতা, বিশাল একটা কওমি ছাত্ররা মূলধারা থেকে সরে যাওয়া, তাদেরকে অ্যাকোমোডেট করার যে দরকার কাজটা সেটা করার দরকার ছিল। সেজন্যই এমন একটা সংগঠন দরকার ছিল যারা কাজগুলো করবে। এই বাস্তবতা থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জন্ম নেওয়া। এখন আমরা পেয়েছি কি? এটা কি হয়েছে? আমি বলবো যে অবশ্যই হয়েছে। আপনি জানেন যে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে, আমি সেটা স্কুল কলেজ মাদ্রাসা সকল ক্যাম্পাসে বলেন না কেন, ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটা ধারা তৈরি করেছে, যেই ধারায় আমরা ছাত্রদের দক্ষতার উন্নয়ন করি, তাদের নৈতিক চরিত্র উন্নয়ন করি এবং তাদের মধ্যে দেশত্ব বোধকে আমরা জাগ্রত করি। এরপরে আপনি দেখেন যে বাংলাদেশের আমি অনেক জায়গায় জুমার নামাজ পড়তে গিয়েছি, সেখানে দেখেছি সেখানে জুমার বয়ানে মানব সৃষ্টির উদ্দেশ্য এই বয়ান আসে এবং এই বয়ানে মানব সৃষ্টির খেলাফত এই বয়ানটা আসে। তো বাংলাদেশের বিস্তৃত অঞ্চলের মসজিদগুলোর বয়ানগুলোতে মানব সৃষ্টির উদ্দেশ্যের অন্যতম যে খেলাফত এই বয়ানটা আমরা সার্বজনীন করতে পারি। কওমি মাদ্রাসায় গঠনমূলক সংগঠন করা, রাজনীতি করা এবং সমাজ নিয়ে ভাবনার যে জায়গাটা সেটা ছাত্র আন্দোলন তৈরি করতে পেরেছে। এখন একটা সামাজিক সংগঠন, এটা তো আর না যে একটা পোশাক কারখানা না, বলে 10 বছরে আপনি কত বেশি শার্ট তৈরি করেছেন তা না, বরং হলো মনস্তত্ত্ব কি পরিবর্তনটা আসে, এবারে চাল চলনে, চরিত্রে এবং সামগ্রিক সমাজে কি পরিবর্তনটা আসে বিভিন্ন মাত্রায়, সেটা যদি বিবেচনা করেন দেখা যাবে ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পূর্ণ মাত্রায় সফল। হ্যাঁ, এখন কেউ যদি বস্তুবাদী হয়, বলে আপনি কয় পিস শার্ট বানাইছেন, আপনি কতগুলো মন্ত্রী বানাইছেন, কতগুলো ভোট পাইছেন, এসব প্রশ্ন তারা করবে, তারা নিহায় তারা বোকামি প্রশ্ন করবে। তাদেরকে আমি বলবো যে খুব বেশি যদি না যেতে চান তাহলে সাইয়্যিদ কুতুবের বইগুলো পড়েন, ও সাইয়্যিদ কুতুব বলে ভুল বোঝার সম্ভাবনা আছে, আর ইসলামকে পড়েন। ইসলাম একদম ব্যক্তি কয়টা ভোট পাইছে এভাবে দেখে না। ফলে আমি বলবো ইসলাম শাসনতন্ত্র ছাত্রগণ তার জায়গায় প্রসফল। এখন কি আত্মতৃপ্তি ভুগবো না, কারণ খেলাফত আল মিনহাজুন নবুওয়া এখন আসে নাই, রাস্তা অনেক দূরে, অনেক পথ বাকি।
কিন্তু আমাদের জায়গাতে ছাত্র আন্দোলন মোটামুটি সফল। জি ভাই। অসংখ্য ধন্যবাদ। আসলে ছাত্র আন্দোলনের মূল প্রত্যাশার যে জায়গাটা, সেই জায়গাটার ক্ষেত্রে প্রাপ্তিটাও কম নয়। তার মানে হলো রাজনীতি বা ছাত্র রাজনীতিটাকে জেনারেলাইজড করা হয়েছে বা সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রেখেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গত 30 বছর। এটাই মারুফ ভাইয়ের মূল আলোচনার পয়েন্ট। আমি এবার একটু সাকিব ভাইয়ের কাছে যাব। ছাত্র আন্দোলনের যে সমস্ত উদ্দেশ্যগুলো থাকে তার মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব তৈরি করা। নেতৃত্ব তৈরি করা, সেক্ষেত্রে ছাত্র নেতারা, সাবেক ছাত্র নেতারা মূল আন্দোলনে বা ইসলামী আন্দোলনে কতটুকু ভূমিকা পালন করছে বা রাজনীতির ক্ষেত্রে তারা কতটুকু ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, প্রথমে আমি মারুফ ভাইকে ধন্যবাদ জানাই, অন্তরে চমৎকার ভাবে প্রেক্ষাপটটা তুলে ধরেছেন। আসলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নেতৃত্ব তৈরি না, মেজাজ গঠনের জন্য, দৃষ্টিভঙ্গি গঠনের জন্য, পূর্ণাঙ্গ দিনটাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে ধারণাটুকু দরকার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে এর চর্চা এবং লালনটা করেছে। যার কারণে আলহামদুলিল্লাহ এখন মানুষ ইসলামী খেলাফতের ব্যাপারে, ইসলামী রাজনীতির ব্যাপারে যথেষ্ট পজিটিভ ধারণা রাখেন, আমাদের আহ্বানে সাড়া দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে প্রতিটা সেকেন্ডে। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কাজ যে বেগবান হচ্ছে, সেটা হলো আমাদের এই যে ইসলামী খেলাফতের যে চর্চা এবং লালনটা চলছে, অনুশীলনটা চলছে, এই অনুশীলনের বিশাল একটা ফল। এরপরে আপনি যে প্রশ্নটা করেছেন যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কতটুকু নেতৃত্ব তৈরির ক্ষেত্রে সফল, আমি এখানে নেতৃত্ব শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব বলবো না, আমি বলবো যে সমাজের নেতৃত্বের ক্ষেত্রে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন অনেক সফল। কেননা আমরা গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি, বর্তমান ইউপি নির্বাচন চলমান আছে, এই ইউপি নির্বাচনে দেখেছি, এরপর আমাদের পৌর নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যারা জনগণের খেদমতের জন্য, জনগণের সুখে দুঃখে সংকটে মানুষকে নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্বটা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অবশ্যই বিশাল একটা ভূমিকা আছে। যেমন করোনা সংকটের কথা বলেন, এই করোনা সংকটে লাশ দাফন কাফন এবং অক্সিজেন, চিকিৎসা সেবা, দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভ্যাকসিনের ব্যাপারে সচেতনতা করা, এরপর করোনার ব্যাপারে সচেতনতা করা, এই কাজগুলোর ক্ষেত্রে গত ৩-৪ মাস যদি আপনি বাংলাদেশকে জরিপ করেন তাহলে বুঝবেন যে এই ক্ষেত্রে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলনের মুখ্য ভূমিকা ছিল। হয়তোবা সেটা মিডিয়ায় ভালোভাবে কভারেজ পায় নাই, ভালোভাবে প্রকাশিত হয় নাই, বা সরকারের বিভিন্ন জায়গায় সেটা সেভাবে উপস্থাপন করা সম্ভব হয় নাই, সোশ্যাল মিডিয়ায় সেভাবে আলোচনা আসে নাই। কিন্তু বাস্তবতা হলো আলহামদুলিল্লাহ এই করোনার চিকিৎসা সামগ্রী বিতরণ, অক্সিজেন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, দাফন কাফন জানাজা, এরপর এই দারিদ্রতা বিমোচনের জন্য যে খাদ্য সামগ্রী বিতরণ, ত্রাণ তৎপরতা, এই ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা যারা করেছে অধিকাংশই শাসনতন্ত্র ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা। তাহলে অন্তত সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য, সমাজকে গঠন করার জন্য, সমাজের চাহিদাটা পূরণের জন্য, জনগণের ভাষাটা বুঝে সেই ভাষা অনুযায়ী তাকে সেবা দেওয়ার জন্য যে কাজগুলো করণীয়, সে সমাজের নেতৃত্ব আজ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেকরা দিচ্ছেন, বর্তমানরা দিচ্ছেন। সাথে সাথে এটার পাশাপাশি আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সফল। কিভাবে? আজকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ বিভাগে আছি, আমি জানি যে প্রশিক্ষণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদকের মধ্যে 100%, সাংগঠনিক সম্পাদকের মধ্যে 96 থেকে 95% ছাত্র আন্দোলন থেকে উঠে আসা, 50% জেলা সেক্রেটারি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন থেকে উঠে আসা। তাহলে এখন পরিপক্ষ তাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা, পরিকল্পনা এবং তাদের উদ্যম
উৎসাহ এবং প্ল্যান প্রত্যয়টা কত শক্তিশালী, যারা ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছে, যারা এই চিন্তা হৃদয়ে লালন করে তারা সমাজে বাস্তবায়নের জন্য এই কাজগুলো করবে, তাহলে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে জেলা কমিটিগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখবো যে আলহামদুলিল্লাহ এখানে প্রায় 70% ছাত্র আন্দোলন থেকে উঠে আসা, কারণ যারা আগামীতে সমাজকে নেতৃত্ব দিবে, যারা বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হচ্ছেন, যারা আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হচ্ছেন, এরা আলহামদুলিল্লাহ এই ছাত্র আন্দোলন থেকে উঠে আসছে। এই জন্য আমি মনে করি আলহামদুলিল্লাহ নেতৃত্ব তৈরির ক্ষেত্র এই 30 বছরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সফল। ইলিয়াস ভাই ইয়ে করা, মাইক মিউট করা, ইলিয়াস আমিনী ভাই মিউট করা। অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই। আপনি আসলে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে মূল আন্দোলনের অধিকাংশ ক্ষেত্রে এখন ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতৃবৃন্দই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার উৎকৃষ্ট প্রমাণ গাজী ভাই থেকে শুরু করে যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন তারাই। না, আমি আরেকটা সংযোজন করি, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলায় 99% হলো ছাত্র আন্দোলন থেকে উঠে আসা। অসংখ্য ধন্যবাদ। আসলে খুবই আশাব্যঞ্জক একটা তথ্য এগুলো, কারণ এভাবেই কিন্তু একসময় জাতীয় নেতৃবৃন্দ বা সামাজিক যে নেতৃত্বের যে জায়গাটা আছে ওই জায়গাটা প্রশিক্ষিত একটা জনগোষ্ঠীর হাতে যাবে। যেহেতু ছাত্র আন্দোলনের মাধ্যমে বা ছাত্র রাজনীতির মাধ্যমে একজন মানুষ পরিপক্ক সমাজ নেতা বা সামাজিক দায়বদ্ধ একজন ব্যক্তি হিসেবে গড়ে ওঠে, তাদের হাতে যদি নেতৃত্ব যায় তাহলে অবশ্যই একটা সুন্দর নেতৃত্ব বাংলাদেশ পাবে, আমরা সেটাই আশা করছি। আমরা এবার মারুফ ভাইয়ের কাছে যাব। আসলে আমরা দেখেছি ইসলামী ঘরানার ছাত্র আন্দোলনগুলো বা ছাত্র রাজনীতিগুলো মাদ্রাসা কেন্দ্রিক, অধিকাংশ সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা কেন্দ্রিক, বিশেষ করে আলিয়া মাদ্রাসায় তাদের তেমন কোনো পদচারণা নেই বললেই চলে। সেক্ষেত্রে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিকল্প পথ তৈরি করতে পেরেছে কিনা, বা আলিয়া মাদ্রাসা এবং কলেজ ইউনিভার্সিটিতে তাদের অংশীদারিত্ব, তাদের রাজনৈতিক পদচারণা কতটুকু ব্যক্তি করতে পেরেছেন বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটা একটু 1 মিনিট পরে বলি। তার আগে মানে ছাত্র আন্দোলনের অবদানটা ভাই তো বললেন ইন্টারনালটা, আমি একটু বাইরের থেকে একটা জিনিস বলি। আপনি জানেন যে ছাত্র আন্দোলনের এই অবদানগুলো পাশাপাশি ছাত্র আন্দোলনের আরো কিছু অবদান আছে যেটা জাতীয় পর্যায়ে। তার মধ্যে প্রথম একটা অবদান যেটা নিয়ে হয়তো অনেকে বিতর্ক করবেন, সেটা হলো বাংলাদেশের ইসলাম পন্থাকে, ইসলাম পন্থা বলতে পলিটিক্যাল ইসলাম পন্থা, আমি সাকিবের সাথে ঘরোয়া আলোচনায় বলেছি বাংলাদেশের ইসলাম পন্থা মোটামুটি মোটা দাগে মাওলানা মওদুদী প্রভাবিত রাষ্ট্রবাদী ইসলাম চিন্তা ছিল। শায়েখ রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে তিনি সরে আসার একটা প্রবল চেষ্টা তিনি করেছেন এবং তিনি মূল দলকে কাঠামোকে সরিয়ে নিয়ে এসেছেন। এখন সেই সরিয়ে নিয়ে আসার পরে সেই নীতিটাকে সামনে প্রতিষ্ঠিত করার যে কাজটা, সেটা ইসলাম শাসন দল ছাত্র আন্দোলন করেছে। বাংলাদেশের প্রথম কোন ইসলামী সংগঠন যারা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী একমাত্র সমাধান, এই বয়ান আনলো হলো ছাত্র আন্দোলন, এবং এর মাধ্যমে এই ছাত্র মাধ্যমে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশে গিয়েছে। আপনি জানেন নিশ্চয়ই 2008 সালে বোধহয় ইসলামী শাসন ছাত্র আন্দোলনের প্রথম কোন সংগঠন, মানে এটা প্রথম বলতে হলো আমি ইসলামী সংগঠন বলছি, মানে ইসলামী ছাত্র শিবির, সেটাও একটা ইসলামী ধারা সংগঠন, কিন্তু সামগ্রিক অর্থে সেটা ইসলামী সংগঠনের সংজ্ঞায় পড়ে না। আবার এটাকে বিতর্ক করা ইসলামপন্থী সংগঠন, কিন্তু কওমি ধারা ইসলামী সংগঠনের মধ্যে সর্বপ্রথম ছাত্র আন্দোলনই বিজয় দিবসের বর্ণাঢ্য বিজয় র্যালি করলো পতাকা হাতে। আমরাই ইয়াকর শুরু করলাম এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, মানে 71কে মনে প্রাণে ধারণ করা এবং 71-এর বয়ানকে ধারণ করে সেটা বাস্তবায়ন করার জন্য ইসলামী যে একমাত্র নীতি সেটা বলা শুরু করলো ইসলাম শাসন দল ছাত্র আন্দোলন। এরপর দেখেন ডাকসু নির্বাচন শুধু একটা ঘটনা না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্বাধীনতার এত বছর পরও ইসলামী রাজনীতি নিষিদ্ধ, সেখানে ইসলাম ছাত্র শিবির, ছাত্র মজলিস অনেকে কাজ করেছেন, কিন্তু মারুফ ভাই আমি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে আলাদাভাবে আসবো।
আমি আচ্ছা, তো যে এখন আমি আমার প্রশ্নটা জায়গাটাতে, করেছি, হ্যাঁ, জি আলিয়া মাদ্রাসা, তো এই জায়গাটাতে মাদ্রাসা, মানে ছাত্র আন্দোলন আরেকটা যেটা কাজ করতে পেরেছে সেটা হলো যে পশ্চিমকে মোকাবেলা করার জ্ঞানতাত্ত্বিক বয়ান ছাত্র আন্দোলন তৈরি করতে পেরেছে। এগুলো শুধু ছাত্র আন্দোলনের একক অবদান না, মানে একক নিজেদের কাজে লাগে নাই, সারা বাংলাদেশের সামগ্রিক ইসলাম পন্থায় কাজে লেগেছে। এখন হলো যে আমরা আসলে তিন ধারায় পৌঁছতে পেরেছি কিনা, এটা সত্য কথা যে ছাত্র আন্দোলন আসলে তিন ধারায় পৌঁছতে পেরেছে। আমি একটা তথ্য দিতে পারি, তথ্যটা এখন আপডেট হয়েছে, কমে নাই, যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি কলেজে, অনার্স কলেজে ছাত্র আন্দোলনের শক্তিশালী কমিটি আছে। আমাদের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা আলিয়া মাদ্রাসা, সরকারি আলিয়া এবং অন্য আলিয়াগুলোতেও আমাদের শক্ত অবস্থান আছে। আমি এক সময় দুষ্টমি করে বলতাম, যে কথা বলা ঠিক হবে কিনা, যে বাংলাদেশের অনেক কওমি মাদ্রাসায় যদি সবাই বলে যে তোমরা ওঠো দাঁড়াও আর ছাত্র আন্দোলন সভাপতি যদি বসো, তাহলে অর্ধেকের বেশি ছেড়ে বসে যাবে। এখন এটা হলো ছাত্র আন্দোলনের একটা ইসের জায়গা, যে আমরা এত ভাবে মানুষের কাছে পৌঁছতে পেরেছি। সেজন্য প্রচুর কষ্ট করতে হয়েছে, আমাদের বড় ভাইরা করেছেন। ইসলামের যে বয়ানটা, সেটা বাংলাদেশের তিন ধারা শিক্ষা ব্যবস্থার মানুষের, তাদের চিন্তা কাঠামো, বোঝ ব্যবস্থা পুরো ভিন্ন, তাদের কাছে একদম কমন ভাবে উপস্থাপন করতে পারাটা কঠিন কাজ ছিল। তারপর ছাত্র আন্দোলন পেরেছে। এখন এই তথ্যের পরে একদল বলবে, কই আপনারা তো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না, কলেজে দেখা যায় না। তাদেরকে আবারও বলবো যে ছাত্র আন্দোলন তথাকথিত রাজনীতি করে না। আমরা শিক্ষকদের সাথে আমাদের সম্পর্ক অধিকার আদায়ের না, যে আমরা শিক্ষকের বিরুদ্ধে মিছিল করতে হবে। শিক্ষকদের সাথে আমাদের সম্পর্ক হলো শ্রদ্ধার, ভালোবাসার, পারস্পরিক দেনা পাওনার। ফলে আমরা শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করি নাই, সেজন্য হয়তো আন্দোলনের মাপকাঠি আমাদেরকে আপনি দেখেন না। আমরা হয়তো ক্যাম্পাসে তালা লাগাইনি, এই মাপকাঠি আমাদেরকে দেখেন না। কিন্তু ছাত্রদের মনস্তত্ত্ব তৈরিতে শুধু এতটুকু বলবো, সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে হিজাবের সংখ্যা যে তরতর করে বাড়ছে। বাংলাদেশে কয়েকদিন আগে প্রথম আলো জরিপে দেখা গেল যে 92% তরুণ নামাজ পড়ে। এর পিছনে আল্লাহ জানেন, আমরা যারা কাজ করছি আমরা কিছুটা জানি ছাত্র আন্দোলন কিভাবে এই অবদানটা রেখেছে। এখন এটা তো সবকে আবার বললাম, এটা যদি বলেন যে কয় পিস শার্ট উৎপাদন করেছেন, তাহলে বলবো যে তারা আপনি সমাজতত্ত্বই বোঝেন না। আর সমাজতত্ত্ব বুঝলে এই মাপকাঠিতে বোঝা যাবে ছাত্র আন্দোলন কি পরিমাণ অবদান রাখতে পেরেছে। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি বিষয়টা। আহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মূলত তিন ধারাই কাজ করছে এবং সমানভাবে এগিয়ে যাচ্ছে। তবে এই পয়েন্টটা আমি একটু সাকিব ভাইয়ের কাছে আসবো। মনে আছে 2001 সালে নির্বাচনের কথা, আপনি তখন জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র ছিলেন, খুব লুকোচুরি করে দলীয় সংগঠনে কাজ করছিলেন আমাদের প্রার্থীর পক্ষে বা আপনাদের প্রার্থীর পক্ষে। তখন জাতীয় পার্টির সাথে পীর সাহেব হুজুরের একটা জোট হয়েছিল, ওই জোটের প্রার্থী ছিল পটিয়ায়, ওই প্রার্থীর পক্ষে আপনি কাজ করছিলেন, যেহেতু আপনি তখন ছাত্র নেতা। তো এই যে কাজ করার সময় তখনকার যে পরিবেশটা ছিল, লুকোচুরি করে মাদ্রাসার কর্তৃপক্ষ দেখলেই বুঝলেই জানলেই নাম কেটে দেবে বা বহিষ্কার করবে, অনেকে বহিষ্কার করেছে, আমরা দেখেছি আমাদের সেশনে অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এই পরিবেশটা কিন্তু এখনো যায়। কেন মাদ্রাসার ভেতরে ইসলামী ছাত্র আন্দোলন ও মাদ্রাসার ভেতরে কেন এখনো পর্যন্ত একটা নিষিদ্ধ সংগঠনের মতো আছে? বিষয়টা দুর্বলতা কোন জায়গায়? কি সাংগঠনিক দুর্বলতা, নাকি আসলে কমি মাদ্রাসাওয়ালাদের কোনো ধরনের এখানে এগ্রেসিভ ভূমিকা আছে? আলহামদুলিল্লাহ, খুব জটিল একটা প্রশ্ন করেছেন। এই জটিল প্রশ্নটা আমি সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। আসলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট নিজামের উপরে, শৃঙ্খলার উপরে, কিছু নীতিমালার উপরে প্রতিষ্ঠান পরিচালিত হয়। সেক্ষেত্রে ছাত্রদের লেখাপড়ার উন্নয়ন, তাদের চরিত্র গঠন ইত্যাদির জন্য যে কোনো প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট একটা নীতিমালা এবং নিজাম মেনটেন করেন। সেই ক্ষেত্রে ওনারা মনে করেন যদি একটা ছাত্র সংগঠন বা রাজনৈতিক কোনো সংগঠন যদি সেখানে কাজ করে বা তারা তৎপরতা চালায়, তাহলে তাদের নির্ধারিত যে শৃঙ্খলা আছে, নির্ধারিত যে নিয়ম নীতি আছে, সেটা ব্যত্যয় ঘটবে, ছাত্ররা যে কোনো সময় বের হয়ে যাবে, এরকম একটা ধারণা। ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের নেগেটিভ একটা ধারণা আমাদের মুরব্বীদের আছে। ইতিপূর্বে আমাদের মুরব্বীদের ছিল সিয়াসত মে হালাকিয়াত হ্যায়, এরকম একটা কঠিন একটা মাসালা আমাদের সমাজে আছে। এরকম একটা ধারণার কারণে আমাদের মুরব্বীরা যেটা করেছেন, আমাদের যে সমস্ত কওমি মাদারেসের যে সিদ্ধান্তগুলো আছে এটা যৌক্তিক। হ্যাঁ, প্রতিষ্ঠানের শৃঙ্খলার জন্য, নিজাম অক্ষুণ্ণ রাখার জন্য, ছাত্রদের লেখাপড়া ঠিক রাখার জন্য এটা প্রয়োজন। কিন্তু হয়তোবা আমরা যারা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি,
আমরা মাদ্রাসাগুলোতে ছাত্র রাজনীতি করি, আমরা যদি আমাদের আদর্শ, আমাদের আখলাক, আমাদের মেধা এবং যোগ্যতার স্বাক্ষর যদি আমরা, আমি একটুখানি আপনাকে এখানে একটু ইন্টারফেয়ার করতে চাই। সেটা হলো, ঠিক আছে, মাদ্রাসার নিয়ম কানুন সব ঠিক আছে, কিন্তু যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠনের ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ অতটা কঠোর না। আমাদের সময়ও আমরা দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম, আপনাদের এখনো বর্তমানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তাদের ব্যাপারে একটু নমনীয় ভাব থাকলেও ঈশা ছাত্র আন্দোলনের পর অনেক মাদ্রাসায় খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। সময় বদলে গেছে, আলহামদুলিল্লাহ সময় বদলে গেছে, সময় পাল্টে গেছে। এটা হলো একেবারে 2000 সালের আগে বা 2000 সালের একটু পরের কাহিনী। তৎকালীন সময়ে আমাদের মুরব্বীদের দ্বিধা বিভক্তির কারণে আমাদের জাতীয় রাজনীতির প্রভাবটা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে পড়ছে, যার কারণে প্রতিষ্ঠান এরকম একটা ভূমিকায় ছিল। কিন্তু আজকের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন। কিভাবে পরিবর্তন? আমাদের ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ তাদের আদর্শের কারণে, তাদের চরিত্রের কারণে প্রতিটা ক্লাসে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 10 নম্বরের সিরিয়ালের যারা আছে ছাত্র, এই মেধাবী জাতি ছাত্রগুলো হলো ছাত্র আন্দোলনের। তখন ওই মুহতামিম, ওই নাজমাতে আলিমা, ওই দারুল ইকামা মনে করে যে ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন করলে তো দেখি লেখাপড়া খারাপ হয় না, এরকম একটা ধারণা জন্মানোর কারণে আলহামদুলিল্লাহ আজকে বিভিন্ন কওমি মাদ্রাসায় ছাত্র আন্দোলন খুব ভালোভাবে ওপেন কাজ করতেছে। এটা হলো মূলত আমাদের অবস্থানটা আমরা যদি তাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি, আমরা যে মুআদ্দব, ভদ্র, মার্জিত, সভ্য, আমরা মেধাবী, আমরা উশৃঙ্খল নই, আমরা মাদ্রাসার নিয়ম শৃঙ্খলার প্রতি 100% আনুগত্যশীল, এই কথা আলহামদুলিল্লাহ যে প্রতিষ্ঠানে আমরা বুঝাতে সক্ষম হয়েছি, সেই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ কাজের একটা পরিবেশ ছাত্র আন্দোলনের জন্য আছে, উন্মুক্ত খোলা, অনেক সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে। হ্যাঁ, কিছু কিছু প্রতিষ্ঠানে যেখানে আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি, আমাদেরকে তুলে ধরতে ব্যর্থ হয়েছি, অথবা বিভিন্ন হাওয়ারিনদের বিভিন্ন গীবত এবং শিকায়েতের কারণে আমাদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা রয়ে গেছে, ওই ধারণাটা আমরা ভাঙতে পারি নাই, সেখানে হয়তো কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে প্রতিটা কওমি মাদ্রাসায় ছাত্র আন্দোলনের কার্যক্রম আছে, যেমন কলেজ ইউনিভার্সিটিতে আছে, আলিয়ায় আছে, কওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুব ভালোভাবে কাজ করতে সুযোগ পাচ্ছে। সেটা হলো ছাত্র আন্দোলনের আলহামদুলিল্লাহ এখনকার কার্যক্রম গোছানো পরিকল্পিত কার্যক্রমের কারণে, তাদের মেধার বিকাশের কারণে, তাদের সামাজিক নেতৃত্বের কারণে, মাদ্রাসার ছাত্রদের সুসংগঠিতকরণের কারণে, মাদ্রাসার যে কোনো কাজে মাদ্রাসার কল্যাণ স্বার্থে, মাদ্রাসার স্বার্থে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ অগ্রণী ভূমিকা পালন করে, যার কারণে আলহামদুলিল্লাহ এটা তেমন সমস্যা হয় বলে আমি মনে করি না। 2000 সালের প্রেক্ষাপট ভিন্ন ছিল, এখন প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন, অনেকটাই ভিন্ন। বিশেষ করে জাতীয় রাজনীতিতে যখন আলহামদুলিল্লাহ গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একেবারে আমার মাদরে ইলমি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পাশে আমার নির্বাচনী ক্যাম্প ছিল, সেখানে আমি রাত দিন 24 ঘন্টা থাকতাম, মাদ্রাসার মাঠে আমার গাড়ি ছিল, আলহামদুলিল্লাহ সেভাবে আমি কার্যক্রম চালিয়েছি। ঈশ্বর চরমরাই আমাদের সম্মানিত মোহতরম আমির পটিয়া মাদ্রাসায় গিয়ে অবস্থান করেছেন, নির্বাচনের ব্যাপারে সকলকে সহযোগিতার জন্য আহ্বান করেছেন, আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি, জিরি মাদ্রাসায় যথেষ্ট সাপোর্ট পেয়েছে। এটা একটা অসাধারণ পরিবর্তন, আমাদের সময়কার চিন্তা করলে এখন অসাধারণ পরিবর্তন। সেটা আশা করি ইনশাআল্লাহ সামনেও যে কোনো ইসলামী, আমি বলি যে কোনো ইসলামী সংগঠনের ব্যাপারে উদার হওয়া দরকার, আমাদের কর্তৃপক্ষকে উদার হওয়া দরকার। ইসলামী সংগঠন ছাত্রদেরকে রাজনীতি বিমুখ করাটা আমার মনে হয় খুব একটা ভালো ফল বয়ে আনবে না একটা জাতির জন্য, জাতি গঠনের জন্য। আমরা এবার আসবো মারুফ ভাইয়ের কাছে। আপনার সেশনে আপনি যখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ঠিক সেই সময়ে কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈশা ছাত্র আন্দোলনের কার্যক্রম খুব প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। আপনার পরিশ্রম, আপনার মেধা, আপনার সবকিছু দিয়ে আপনি এটাকে কাভার দিয়েছিলেন। তো এই যে আপনার সময়ের যে অগ্রগতি, সেই অগ্রগতিটা বর্তমানে যারা আছেন তারা ধরে রাখতে পেরেছেন কিনা, এবং সে সাথে আরেকটু ইনফর্ম করবেন, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান যেখানে নাস্তিক্যবাদ একেবারে ঝেঁকে বসা একটা প্রতিষ্ঠান, যেখানে
টুপি মাথায় দেওয়া, দাড়ি রাখা কিংবা হিজাব পরা, নামাজ পড়া পর্যন্ত অনেক সময় রিস্কের ব্যাপার হয়ে দাঁড়াতো। ঠিক সেই এরকম একটা জায়গায়, সেরকম একটা প্রতিষ্ঠানে আপনারা কিভাবে শুরু করলেন এবং কিভাবে প্রতিষ্ঠিত হলেন, ইসলামকে কিভাবে ওখানে রিপ্রেজেন্ট করলেন, যদি কৌশলটা নতুনদের জন্য একটু শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ। আসলে আমি দুষ্টামি করে একটা কথা বলি, যেমন আমার আসলিহান হয়েছে কবে, 2020-এর 5ই মে। এখন আজকে যদি আপনার 2020-এ দেওয়া ওই স্ট্যাটাসটা আজকে করেছি আমি, তার নাম লেখা সংক্রান্ত। 5ই মে যদি আসলিহানের জন্ম ধরা হয় তাহলে অনেক কিছু আসলে বলা হয় না। হ্যাঁ, 2005 মে আসলিহান আসার আগে অনেক কিছু আছে। তো ফলে ডাকসু নির্বাচন যে 2019-20 হলো, এটা আসলে আমার সেশন এটার কথা না, এটা ছাত্র আন্দোলনের দীর্ঘ কার্যক্রমের একটা ফলাফল। আগে কি আমাদের ক্যাম্পাসে কাজ ছিল না? ছিল, কিন্তু তখন আমরা কৌশলগত কারণে সেই কাজটাকে বাইরে আনি নাই। কারণ আমাদের ছিল যে আমরা আসলে দাওয়াতি পরিবেশ তৈরি করতে চাই। তো যখন দেখা গেল যে বাইরে প্রকাশ হলে আমার দাওয়াতের কাজ বিঘ্ন হতে পারে একটা পর্যায় পর্যন্ত, তখন পর্যন্ত আমরা সেটা বাইরে না এনে ভিতরে কাজ করছি। কিন্তু যখন ডাকসু ইলেকশন চলে আসলো, তখন আমাদের শুধু ছাত্র আন্দোলন না, বড়দের সাথে কথা হলো, ভাইদের সাথে অনেক কথা হয়েছে যে আমাদের এখন এই পর্যায়ে এসে বাইরে আসা উচিত, তারপরে সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে সেটা বাইরে আসা। তো ফলে এটা এক সেশনের কাজ না, বহু সেশনের কাজ। এরপর ওইখানে কিছু দূর দূরান্ত কাজ ছিল। আসলে মানুষ শুধু আমার কথা বলে যে আপনার সময়, আসলে আমার কাজটা ছিল না। আমরা জানেন যে ওই সময় যে ইয়েটা হয়, মিছিলটা হয়, এই মিছিলের জন্য তৎকালীন পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জিয়াউল হক জিয়া, যে এখন জিয়াউল হায়দার নামে খুব বেশি আমাদের সমালোচনা করে, ও আগের বছর পাবলিক বিষয় সম্পাদক, এই বছর পাবলিক বিষয়ক সম্পাদক। ওদের প্রচুর কাজ ছিল। বর্তমান সহসভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, ওদের অনেক কাজ ছিল। ওরা দিনের পর দিন ক্যাম্পাসে বসে ছেলেদেরকে সাহস জুগিয়েছে। ওই দিন মিছিল করার জন্য আগের মিটিং আমাকে একেবারে মিটিং এ খুব জোর করে ধরলো, আমাদের মিছিল এখন করতেই হবে। পরে আমি হুজুরের কাছ থেকে থেকে অনুমতি নিয়ে মিছিল করা হলো। আমার মনে হয় আমরা রসুলের হাদিস বদর ঘটনা জানি, যে যুদ্ধের কথা যখন শুরু হয়েছে তিনি কান্নাকাটি করতে করতে চাদর পড়ে গেছে। আমার অবস্থা ওইরকম, মানে আগের দিন আমি এখন পর্যন্ত এত বেকুল ভাবে আল্লাহকে কখনো ডাকিনি। তো ওই দিন সেটা ডাকছি। তো ওই দিন মিছিলের কথা হাসিব ভাই ছিল, ওরা সবাই ছিল। তো যখন মিছিল সব একত্রিত হয়েছে আমাদের অপরাজয় বাংলার ওখানে, তখন আমাদের ইসের থেকে ওই যে মধুর ক্যান্টিন থেকে একটা গ্রুপ বের হয়ে আসতেছে ছিল ছাত্র আন্দোলনের। তখন আসলে মিছিল করার কথা না, কিন্তু বর্তমান শরীফুল ইসলাম রিয়াদ সহসভাপতি, ও পাগলামি করেই নারায় তাকবীর স্লোগান দিয়ে উঠছে, আলহামদুলিল্লাহ মিছিল হয়ে গেছে। আমি হাসিব ভাইকে পুরাটা সময় ফোন কাটতে দিই নাই, ধরে রাখছিলাম। আসলে আল্লাহর অনেক রহমত ছিল, মানে এই রহমতের কোনো শেষ না। যখন আমরা নির্বাচনের প্রচারণা করি, শেষের আগের দিন আমরা কলা ভবনের সামনে দিয়ে আসতেছি, কলা ভবনের সামনেই হলো আমাদের প্রক্টর অফিস। ওই দিন দুপুর বেলাতেই ছাত্র সমাজকে ধাওয়া দিছে, সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে যে ঈশাকে ধাওয়া দেওয়া হবে। এই সিদ্ধান্তের পরে আমরা আসলে লিফলেট বিতরণ করতেছি। তো আমরা যখন কলা ভবন পার হয়ে প্রক্টর অফিসের সামনে আসছি, তখন ওরা ধর করে চিল্লান দিয়ে উঠছে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরাও দাঁড়ায় গেছে, এই কে কারে ধরে রে, পাল্টা স্লোগান দিয়ে উঠছে। যখন হালকা হচ্ছে, আমি সামনে গায়ে গেছি, একজন সহকারী প্রক্টর ছিলেন আমার টিচার আহসান স্যার। স্যার বললাম, স্যার কি অবস্থা, এরকম হচ্ছে কেন? আচ্ছা মানুষ তুমি যাও, চলে গেলাম আমরা। তো এই যে ডাকসুর পুরা কাজটাই, মানে আমি আসলে এখনো বুঝি না যে কিভাবে যেটাই আমরা হাত দিছি সহজ হয়ে গেছে। আল্লাহর একেবারে বৃষ্টির মতো রহমত যেটা ছিল, বড়দের দোয়া ছিল, শাইখে চরমুনাই সব সময় এটা করতেন, পিসাবু সব সময় এটা করতেন। আমরা যখন ডাসে যেদিন সমাবেশ করলাম, আমাদের পরিচিতি করলাম সবাইকে নিয়ে, মানে একদিন ছাত্রলীগের হলো, দলের হলো, এরা আসলে যে বুঝে উঠতে পারছিল না যে কি করবে আমাদের সাথে। এবং আল্লাহ যখন রহমত দেয়, ওই সমস্ত দলের ভিতরেও আমাদের পক্ষে লোক ছিল। যখন বাম সংগঠনগুলো ঈশাকে ধাওয়া দেবে এই সিদ্ধান্ত নিছে, তখন একটা সংগঠনের নাম এখন বলতে চাই না, তারা এখান থেকে দলগতভাবে বিরোধিতা করে আসছে। এবং আল্লাহ এতটা সহজ করে দিচ্ছেন যে আমাদেরকে ইস্যু করেই ছাত্র ইউনিয়নের মধ্যে ধারা তৈরি হয়েছে যে ঈশাকে গ্রহণ করা হবে কি হবে না। তো এটা আল্লাহ রহমত ছাড়া কিছু না। আর আমাদের যে কৌশলটা ছিল, আমরা ওদের বয়ান দিয়ে ওদেরকে অ্যাটাক করলাম। যখন বললো যে ইসলাম ধর্মভিত্তিক কোনো সংগঠন চলবে না বিশ্ববিদ্যালয়ে, আমরা বললাম যে এটা একটা প্রতিক্রিয়াশীল আচরণ। কেন? বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার জায়গা, মুক্ত চিন্তা, এটা কিন্তু আমাদের বিরুদ্ধে ব্যবহার হইতো। আমরা বললাম যে বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার জায়গা, এখানে সবাই মত প্রকাশ করতে দিতে হবে। আমরা বললাম যে তোমরাই তো মৌলবাদী যদি না হও, তাহলে ভিন্ন চিন্তাকে, ভিন্ন মতকে তোমরা আসতে দিচ্ছ না কেন? আমরা মিছিল করার পর হাউকা বাজাইলো, আমরা বললাম এটা তো প্রতিক্রিয়াশীলতা, যে একজন মিছিল করছে তোমাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে, প্রতিক্রিয়াশীল দরকার নাই, উদার হও, উদার মন মানসিকতা হও।
এবং সাম্প্রদায়িক, আমরা পরিষ্কার তখন বললাম যে আমরা ধর্মভিত্তিক সংগঠন না, আমরা ইসলাম ভিত্তিক সংগঠন। এই নিয়ে অনেকে বিতর্ক, অনেক কষ্ট পাইছিলেন। আমাদের এক বড় ভাই খুব কষ্ট পাইছিলেন, তিনি খুব কষ্ট পাইছেন, মানে একজন বড় সাংবাদিক বাংলাদেশের, তিনি খুব কষ্ট পাইছিলেন। তো আমরা বলতে আমরা ধর্মভিত্তিক সংগঠন, ইসলাম ভিত্তিক, বলে ইসলাম ধর্মের ধারণা হচ্ছে উপরে উপরে, সাম্প্রদায়িক সংগঠন। আমরা বলবো সম্প্রদায় কি? সম্প্রদায় হলো কোন নীতির ভিত্তিতে একটা দল একত্রিত হওয়া এবং সেই দলের লোকজন অন্য সকল বিবেচনার উপরেই তাদের নীতিকে প্রাধান্য দেওয়া। তো এই হচ্ছে সম্প্রদায় হয়। তাই আওয়ামী লীগ বিএনপি সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দল। তারা তাদের আওয়ামী নীতির ভিত্তিতে একমত হয়েছে, এই দলের কেউ অন্যায় করুক আর ন্যায় করুক, সে আওয়ামী লীগ করে বলে তাদের পক্ষে নয়। এটা হচ্ছে সাম্প্রদায়িকতা। ফলে আওয়ামী লীগ বিএনপি এবং বামপন্থী সবচেয়ে বড় সাম্প্রদায়িক দল। এইভাবে মানে ওরা যে কথাগুলো আমাদের বিরুদ্ধে বলে, সেই কথাগুলো আমরা ওদের বিরুদ্ধে বলা শুরু করলাম। এবার আল্লাহ শুকর যুক্তি ছিল এখানে, আমাদের তৎকালীন আগের সেশনের সহসভাপতি সাইফুল ইসলাম, ওরও এখানে বেশ কাজ ছিল, জিয়ার কাজ ছিল, রিয়াদের কাজ ছিল, আকরাম, হাসিব, আমিলা, সবাই আসলে খুব বেশি কাজ করছেন। এবং আমরা দেখছি মানুষ বিপদে পড়লে আল্লাহ বিল্লাহ বাড়ে। ওই সময় দেখা গেছিল যে আমাদের তাহাজ্জুদ, আল্লাহমুখিতা এটা খুব বাড়ছিল। তো এই আর কি। তো আমাদের পুরা সেশনের সবার সম্মিলিত একটা প্রচেষ্টা, ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রচেষ্টাটা ছিল। আর কৌশল আকারে যেটা ছিল যে ওদের বয়ান দিয়ে ওদেরকে আমরা বললাম যে বাঙালি না ইসলাম, এই যে একটা টার্ম আমরা প্রায় ইউজ করি, এইটা আমরা তখন বলা শুরু করলাম। আমরা বললাম যে দেখো, গণতন্ত্র আসছে পশ্চিম থেকে, সেটা আসতে কবে? 18 শতকের শেষ দিকে। সমাজতন্ত্র জন্মই হয়েছিল 18 শতকে, 19 শতকের শুরুতে বাংলাদেশে আসছে। আর ইসলাম এদেশে আসছে হলো 1000 বছর আগে। তাহলে ইসলামী তো এদেশের অরিজিনাল, আর অন্যগুলো তো বাইরের থেকে আসা, ওগুলো অন্যগুলো তো সাম্রাজ্যবাদীদের নীতি। গণতন্ত্র আসছে হলো সাম্রাজ্যবাদীরা, তো সাম্রাজ্যবাদী নীতি। এই সমস্ত বয়ান ছিল, মানে ওরা যে বয়ানগুলো বলে তার পাল্টা বয়ান ছিল। নারী অধিকার নিয়ে আমরা বললাম যে নারীকে সে কয় টাকা উৎপাদন করলো তা দিয়ে মূল্যায়ন না করে নারীর অন্তর্নিহিত ক্ষমতা দিয়ে মূল্যায়ন করতে হবে নারীকে। আমি প্রায় বক্তব্য বলতাম যে আমার পরিবারের উপর আমার মায়ের যে অধিকার, আমার বাবাও সিদ্ধান্ত নিতে পারে না। এই আমার বাসায় তো আমি সিদ্ধান্ত, আমার বউ সিদ্ধান্ত নেয়। এই বউ যে সিদ্ধান্ত নেয়, সে কি বেশি টাকা ইনকাম করে বলে সিদ্ধান্ত নেয়? না, নারীর এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে শুধু বস্তুগত উৎপাদন দিয়ে মাপা যাবে না। এটা অবশ্য বললাম। আমরা বললাম যে পশ্চিমা নারীবাদী পয়েন্ট আমি নিবো কেন? পশ্চিম হলো তাদের সমাজ বাস্তবতা একরকম, আমাদের সমাজ বাস্তবতা আর একরকম। তো প্রাচ্য যে নারী চিন্তা, আমি সেই প্রাচ্য নারী চিন্তাকে নিব। এভাবে আসলে প্রত্যেকটা জায়গাতেই মানে ওদের বয়ানতে ওদেরকে আসলে আঘাত করা হয়েছিল। আঘাত বলতে পাল্টা যুক্তি দেওয়া হয়েছিল। আর একটা যেটা ছিল, এটা একেবারেই সিক্রেট সবাই জানে। আমরা ছাত্রলীগের, ছাত্র ইউনিয়নের যারা নেতা, ওরা তো আমাদের বন্ধু বান্ধবী, একই সাথে ক্লাস করি, একই ব্যাচে, একই সাথে আড্ডা দিই। ওদের সাথে আমরা পার্সোনাল সম্পর্ক, মানে পার্সোনাল রিলেশন ডেভেলপ করেছিলাম টার্গেট করে। এই যে সবার সাথে, নাম বলার দরকার নেই, সবার সাথে তাদের একেবারে ব্যক্তিগত সম্পর্কে জায়গা ডেভেলপ করা ছিল। ফলে মাহমুদ যখন দাঁড়াইতো, আতার রাব্বি যখন দাঁড়াইতো, রিয়াদ যখন দাঁড়াইতো, তখন তার গায়ে থাপ্পড় দিতে পারতো না, এই কারণে যে থাপ্পড় তো সে রিয়াদের বন্ধু, একটু আগে চা খেয়ে আসছে। এই কৌশলটা বেশ কাজে দিচ্ছিল, এই আর কি। অসাধারণ। আল্লাহ রহমত এবং সে সাথে আপনাদের কৌশল দুটোই মিলে। এখন আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এখন তো ক্যাম্পাস বন্ধ বা রাজনীতি নেই, তবু এর ভেতরে বা যতটুকু ইয়া করা যায় আগের মতো সেই পরিস্থিতি আছে কিনা, আপনারা খোঁজ খবর রাখেন কিনা? হ্যাঁ, এটা আছে, খোঁজ খবর রাখেন কিনা? আমাদের কৌশল কিন্তু ছিল এটা না যে আমরা সর্বক্ষণ ক্যাম্পাসে মিছিল মিটিং হাউকাউ দিয়ে বেড়াবো। আমাদের এজেন্ডা ছিল এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসলামী রাজনীতি করা যায়, এটাকে প্রতিষ্ঠা করা। এটা করে আমরা আবার দাওয়াতি কার্যক্রমের দিকে যাবো। এমনি তো জানেন যে ছাত্র আন্দোলন দাওয়াতমুখী সংগঠন, এবং আমাদের যে কার্যক্রম পুরোটাকে দাওয়া ছাড়া ব্যাখ্যা করা যায় না, এটা পুরো দাওয়া। তো আমরা এখন কৌশল নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েই আবার সেই দাওয়াতি কার্যক্রমে চলে যাওয়া। ইনশাল্লাহ মিছিল মিটিং তো হচ্ছে। আমি একেবারে ভরসা করে বলতে পারি, এবার তো আমরা শুধু ক্যাম্পাসের 100তে কেন্দ্রীয় প্যানেল দিয়েছিলাম। আগামী যদি নির্বাচন হয়, প্রতিটা হলে আমরা একাধিক প্যানেল তার হইতে পারবো। এটা হলো দাওয়াতের কৌশলের কারণে। এবং এখন ওরা আগে, তখন আমাদের শক্তি ছিল যা, এখন শক্তি অনেক বাড়ছে দাওয়াতের মধ্যে। অসাধারণ। হ্যাঁ, ঠিক এভাবেই ছাত্রদের ভেতরে কাজ করতে গেলে বাধা আসবে, কিন্তু বাধাই ডিঙ্গি যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে অবশ্যই এটার একটা ভালো বেনিফিট পাওয়া যায়, এটা কিন্তু প্রমাণিত। সাকিব ভাইয়ের কাছে এই মুহূর্তে যে বিষয়টা জানতে চাইবে সেটা হচ্ছে ছাত্র আন্দোলন তখন এবং এখন গুণগত কোনো পরিবর্তন হয়েছে কিনা, কিংবা বর্তমানে কোনো সংস্কারের প্রয়োজন আছে, কোন জায়গায় ডেভেলপ করার প্রয়োজন আছে? আলহামদুলিল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এখন 30 বছর পদার্পণ।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 30 বছরের সার্বিক অবস্থা বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে শুরু থেকে শেষ আলহামদুলিল্লাহ তাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে, তাদের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে, কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে, মাঠ পর্যায়ে জনশক্তি কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক মজবুতি অর্জন ইত্যাদির ক্ষেত্রে ধারাবাহিকতায় চলছে। হয়তোবা কিছু সেশনে কাজের গতিটা বাড়ছে, কিছু সেশনে একটু কম হয়েছে, এরকম তারতম্য আছে। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান ছাত্র আন্দোলন এসে যেহেতু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের কার্যক্রম যথেষ্ট সম্প্রসারিত, ইসলামী আন্দোলনের অন্যান্য সহযোগী সংগঠনও বাংলাদেশের তৃণমূল পর্যায়ে বিস্তৃত অবস্থায় আছে, সেহেতু ছাত্র আন্দোলন এখন অনেক সুবিধা পাচ্ছে, যেটা আমরা তৎকালীন সময়ে পাই নাই। যেমন আমরা যখন ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠনের সাথে জেলা পর্যায়ে দায়িত্বশীলের ভূমিকায় ছিলাম, তখন কিন্তু আমরা আমাদের উপরে কোনো ছায়া পাই নাই, আমাদের উপরে কোনো অভিভাবক পাই নাই যারা আমাদেরকে সাপোর্ট দিবে, যারা আমাদেরকে সহযোগিতা করবে, যারা আমাদেরকে অর্থ দিবে, যারা আমাদেরকে যে কোনো একটা সংকটে পাশে এসে দাঁড়াবে। এই সমস্যাগুলো আমাদের প্রকট ছিল। তখন ইসলামী আন্দোলনে সেভাবে কার্যক্রম গোছালো ছিল না, সংগঠন তৃণমূল পর্যায়ে বিস্তৃত ছিল না, যার কারণে আমাদের অনেক সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ছাত্র আন্দোলন এসে ফুলে ফলে সজ্জিত। কিভাবে? আলহামদুলিল্লাহ বাংলাদেশের তৃণমূল পর্যায়ে প্রতিটা ইউনিয়নে ছাত্র আন্দোলন আছে, ইসলামী আন্দোলন আছে, ওয়ার্ড পর্যায়ে ছাত্র আন্দোলন আছে, ইসলামী আন্দোলন সাপোর্ট দিচ্ছে। প্রতিটা প্রতিষ্ঠানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কার্যক্রম আছে, তাদেরকে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, শুভাকাঙ্ক্ষী যারা আছে প্রত্যেক সহযোগী সংগঠনগুলো মোটামুটি চালকাত দিচ্ছে, আর্থিক সহযোগিতা করছে। এই জন্য আজকের ছাত্র আন্দোলন যেহেতু ওই আনুষঙ্গিক সুযোগ সুবিধা এবং কাজের একটা পরিবেশ আলহামদুলিল্লাহ পেয়েছে, এরপর অভিভাবক সার্বক্ষণিক পাচ্ছে, সেহেতু ছাত্র আন্দোলনের গতিটা অনেক দূর এগিয়ে গেছে, অনেক বেশি শক্তিশালী। আজকের ছাত্র আন্দোলন যেহেতু মূল আন্দোলন আলহামদুলিল্লাহ সুসংগঠিত, আমাদের জনশক্তি কার্যক্রম সংগঠনের মজবুতি যথেষ্ট আলহামদুলিল্লাহ আছে বাংলাদেশে, সেহেতু চতুর্দিক দিয়ে আলহামদুলিল্লাহ একটা এই অবস্থানটা অনেক ভালো। সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন হোক, যা অন্যান্য সহযোগী সংগঠনগুলো হোক, সেগুলোর কারণে ছাত্র আন্দোলন সুবিধা পাচ্ছে। যেমন ইসলামী আন্দোলনের কোনো দায়িত্বশীল আমাদের মোহতরম আমিরের নির্দেশ অনুযায়ী তার ছেলে সন্তান যারা আছে, যারা ছাত্র সংগঠনের উপযোগী, তাদেরকে ছাত্র সংগঠনের অন্তর্ভুক্তির নির্দেশনা আমাদের আছে। শ্রমিক আন্দোলন দায়িত্বশীল হলো তার ছাত্র, তার ছেলে যারা ছাত্র আন্দোলন করে না, তাদেরকে ছাত্র আন্দোলন করার ব্যাপারে এরকম বারবার তাগাদা আছে। সেহেতু আলহামদুলিল্লাহ সাংগঠনিক ভাবে, আর্থিক ভাবে, সামাজিক ভাবে যে কোনো সংকটে আলহামদুলিল্লাহ ছাত্র আন্দোলন এখন যথেষ্ট ভালো অবস্থানে আছে আগের চেয়ে। আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করেছেন এই বিষয়ে। তাহলে আপাতত সংস্কার যেটা বলেছিলাম, কোন জায়গায় বিশেষ কোনো সংস্কারের প্রয়োজন নেই। আসলে সংস্কার বিষয়টা অভ্যন্তরীণ বিষয়, যে আমাদের আলহামদুলিল্লাহ ছাত্র আন্দোলন প্রতিটা সেশনে পরিকল্পনা গ্রহণ করে, সেই পরিকল্পনা ইসলামী আন্দোলনকে দিয়ে সেটা প্রয়োজনীয় সংস্কার করে নেয়। তাহলে এই সংস্কারের বিষয়টা হলো আমাদের অভ্যন্তরীণ বিষয়, সংগঠনকে তার লক্ষ্য পানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি পরিকল্পনা নেওয়া যায়, কোন সেশনে কতটুকু নেওয়া যায়, কতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে, সেই পরিকল্পনাগুলো আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক একান্তই অভ্যন্তরীণ বিষয়। যদি আপনি বলেন সংস্কারটা বাহিরের বাহ্যিক বিষয়ের সংস্কার, সেটা আপনি যদি ইঙ্গিত দিতে পারেন, হয়তো বা আমাদের কাছে এই বিষয়টা চিহ্নিত হবে যে এই বিষয়গুলো হয়তো সংস্কার দরকার আছে। তাহলে আমি একটু চিহ্নিত করি। যেমন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করতে গেলে একজন ছাত্রকে আপাদমস্তক সুন্নাহর উপরে আমল করতে হবে, মাথায় টুপি থাকতে হবে, দাড়ি থাকতে হবে, কিংবা তাকে শুরু থেকেই একটা পরিবর্তন তার ভিতরে থাকতে হবে। এটা না হলে তাকে কোনো ধরনের দায়িত্ব দেওয়া বা কোনো ধরনের এখানে কোনো কম্প্রোমাইজ করার চিন্তা ভাবনা আছে কিনা দলীয়ভাবে? অনেকেই এটা দাবি করছেন। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্য হওয়ার জন্য মানুষ হওয়া শর্ত। মানুষ যে কোনো ধর্ম অবলম্বী
ইসলামী আন্দোলন বাংলাদেশে আমন্ত্রিত। যে কোনো ধর্ম অবলম্বী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে আমন্ত্রিত। ইসলাম যেমন সার্বজনীন, ইসলামী আন্দোলন ও শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সার্বজনীন। তাহলে একজন হিন্দু যদি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাকে উত্তম কান্তি দাস থেকে আব্দুর রহমান হতে হবে, এটি শর্ত নয়। তাকে তার ধর্ম পরিবর্তন করতে হবে, শর্ত নয়। সেটা হলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশে ইসলামী হুকুমত চায়, এই হুকুমত হিন্দুর জন্য প্রযোজ্য এবং তার জন্য উপযোগী, তার জন্য মর্যাদার। সেহেতু সে আমার নীতিটাকে সাপোর্ট করবে, সে নীতি বাস্তবায়নের জন্য তার উপর সাধ্য অনুযায়ী যে কাজ আসবে সে চেষ্টা চালাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের সদস্য আছে, আমাদের কর্মী আছে, আমাদের মোবাল্লিগ আছে। এই ক্ষেত্রে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু হয়তো কন্ডিশন থাকে, কিছু শর্ত থাকে। সেই শর্তটা কি? একজন ব্যক্তি নেতৃত্ব দিবে, নেতৃত্ব দেওয়ার জন্য নেতৃত্বের যে গুণাবলীগুলো দরকার, সেই গুণাবলীগুলো যদি না থাকে, তাহলে সে জনগণের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে সে উপস্থাপিত হতে পারে না। সেক্ষেত্রে তার সুন্নতের আমলগুলো আমরা দেখি, তার নওয়াফেল গুলো দেখি, সে তাহাজ্জুদ পড়ে কিনা দেখি, তার দাড়িতে ঠিকভাবে আছে কিনা দেখি। যদি একটুখানি ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে এখন মনে করা হচ্ছে যে ইসলামী আন্দোলন যদি আপনি করতে চান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যদি আপনি করতে চান, তাহলে আপনাকে এরকম হতে হবে, একটা ট্রেন্ড দাঁড়িয়ে গেছে। না, এখান থেকে বেরিয়ে আসার একটা কৌশল আমাদের জেলা পর্যায়ে, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা পর্যায়েও হিন্দু দায়িত্বশীল আছে। আপনারা দেখেছেন বরিশালের নির্বাচনে একজন হিন্দু ভদ্রলোকের বক্তব্য আপনারা শুনেছেন। মানে একজন সদস্য হওয়ার জন্য বা ইসলামী আন্দোলন করার জন্য, ছাত্র আন্দোলন করার জন্য একেবারে ভিন্ন ধর্ম অবলম্বী হলেও আমরা তাকে স্বাগত জানাই। ভিন্ন ধর্ম অবলম্বী ইসলামের ছায়াতলে আসবে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সে চেষ্টা করবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে অনেক ইহুদি, অনেক কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। ইসলামটা সার্বজনীন। এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো কন্ডিশন নাই যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হতে হলে মুসলিম হতে হবে, এটা কন্ডিশন নাই। এটা সদস্য হওয়ার ক্ষেত্রে ঠিক আছে, এটা সদস্য হওয়ার ক্ষেত্রে আপনারা যা বলছেন ঠিক আছে, কিন্তু এর উপরে বা আরেকটু দায়িত্ব পালনের ক্ষেত্রেও যদি আরেকটু সহজ করা হয়, তাহলে আমার মনে হয় বিষয়টা আলোচনা হচ্ছে সমাজে, আমাদের সোসাইটির মধ্যে এটা একটা কথা চলতেছে যে দায়িত্ব পালনের ক্ষেত্রেও যদি আরেকটু ছাড় দেওয়া হয়, তাহলে দলটা আরো বেশি একটু পপুলারিটি হবে কিনা, বা এই মন মানসিকতা দলের আছে না। আসলে বিষয়টা হলো নেতৃত্বের বিষয়টা। নেতৃত্ব দেওয়ার জন্য আমি যে জনগোষ্ঠীর উপর নেতৃত্ব দেব, যেহেতু একটা ইসলামী সংগঠন, জনগোষ্ঠীর উপর নেতৃত্ব দেব। তৃণমূল পর্যায়ে থাকতে পারে, কিন্তু সেন্ট্রাল পর্যায়ে বা জেলা পর্যায়ে যদি একেবারে যদি আমরা ইসলামের মৌলিক শিআর যেগুলো আছে, ইসলামের যে সুনির্দিষ্ট যে নির্দেশনাগুলো আছে, যেগুলোর ব্যাপারে শরীয়তের সুস্পষ্ট বক্তব্য আছে, যেমন সাকিব ভাই, আমি যদি এখানে আপনাকে স্পেসিফিক একটা প্রশ্ন করি, আপনারা যদি নারী বিষয়ক সম্পাদিকা রাখতে পারেন, আমার একটা কথা রাখেন, নারী বিষয়ক একটা সম্পাদিকা রাখলেন আপনি, না আমাদের মহিলাকে দায়িত্বটা দিলেন, না রাখেন না, মহিলাকে একটা দায়িত্ব দিলেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি মেয়েরা আপনাদের সাথে মিছিল করেছে, হেঁটেছে, যে যাই বলুক এটা আমরা ওয়েলকাম করি। এই যে একটা সাইড আছে, আপনি নারীকে রাজনীতিতে সরাসরি আনবেন না, নেতৃত্বে আনবেন না, কিন্তু নারী বিষয়ক বিষয়ে একটা নারীকে যেমন আপনি অনুমতি দিচ্ছেন, ঠিক তেমনি সংখ্যালঘু বিষয়ক কিংবা অর্থনীতি বিষয়ক কিংবা বিজ্ঞান বিষয়ক যে সমস্ত বিষয়গুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই, ওই সমস্ত বিষয়ের নেতৃত্বে যদি আপনি অবয়বের ক্ষেত্রে একটু ছাড় দেন, তাহলে সমস্যাটা কোথায়? আমি তো বলছি, যেমন আমাদের নেতৃত্বের ক্ষেত্রে যেখানে অন্তত শরীয়তের সুনির্দিষ্ট আমাদের এই বাধ্যবাধকতা আছে, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। আপনি যেটা বলছেন এই নারী বিষয়ক ইত্যাদির জন্য, সেখানে তো আমরা শুধু পুরুষকে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ একেবারে কেন্দ্রীয় ভাবে নারীদের আলাদা ফোরাম আছে। জেলা পর্যায়ে আমাদের মহিলা ইউনিট আছে, থানা পর্যায়ে মহিলা ইউনিট আছে, এই কার্যক্রমগুলো আমাদের আছে। হ্যাঁ,
মহিলাদের যেহেতু কার্যক্রম, সেহেতু আমরা সেটাকে অভ্যন্তরীণ রেখেছি, ঘরে তালিম ইত্যাদির ব্যবস্থা রেখেছি, সেটা আমরা রাজপথে তাদেরকে আনি না, কিন্তু আমাদের কার্যক্রম আছে। এই ক্ষেত্রে হয়তো হ্যাঁ, সেটাই বলছি, নেতৃত্বের ক্ষেত্রে সেটাই বলছি, সেটাই বলছি। আমাদের আপনারা তো ওখানে অনুমতি দিচ্ছেন, আপনারা তো ওখানে হুম, অনুমতি দিচ্ছেন, তাহলে জি। আপনি এখানে অনুমতি দিবেন না কেন? আগে একটা ছেলে হয়তো দাঁড়িয়ে রাখে নাই কোনো কারণে, তাকে আপনি ধর্মীয় বিষয় বাদ দিয়ে অন্যান্য সেক্টরে তাকে নেতৃত্ব দেবেন না কেন? আলহামদুলিল্লাহ, অন্যান্য সেক্টরে দায়িত্ব পালনের জন্য এরকম অনেক ছেলে আছে যারা কাজ করছে, বিভিন্ন সেক্টরে হ্যাঁ, কাজ এটাই করছে। বলেন, আমরা সেটাই চাচ্ছি। বিভি- আমরা না, আপনার মুখ বিভিন্ন থেকে সেটা সেক্টরে বের কাজ করতে করছে। চাচ্ছি। যেমন যেমন আমি বলি, আমাদের মারুফ ভাই হলেন দাওয়া বিষয়ক সম্পাদক, সহকারী দাওয়া ও প্রচার সম্পাদক। তার নেতৃত্বে আমাদের একটা সাব কমিটি আছে, যারা অন্তত এই দাওয়াতের সেক্টরে কঠিন ভাবে আলহামদুলিল্লাহ কাজ করছে। এই দাওয়াতের সেক্টরে যারা কাজ করছে, এদেরকে একেবারে বাধ্যতামূলক এরকম পাগড়ি পড়তে হবে, দাড়ি রাখতে হবে, এরকম বাইন্ডেজ কেন্দ্র দেয় নাই। তাদের মাধ্যমে খেদমত আমরা ইসলামের নেব। একজন উত্তম কান্তি দাসের কাছ থেকেও আমরা ইসলামের খেদমত দেব, ঠিক ইসলামের আছে সাপোর্ট নেব, সাকিব ভাই, আমি আপনার সংগঠনের কাছে, অগ্রযাত্রার ক্ষেত্রে সহযোগিতা নেব। ওকে ওকে এই সাকিব ভাই, ক্ষেত্রে আমি কোনো আপনার কাছে সমস্যা আবারও নেই। আসছি। হ্যাঁ, ওকে, আমি আপনার কাছে আবারও আসছি। আরো কিছু হট বিষয় আছে, কিছু জানার মতো বিষয় আছে। আমি মারুফ ভাইয়ের কাছে ঠিক একই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইবো। তারপরে যে বিষয়টা আপনি বলবেন সেটা হচ্ছে, ক্যাম্পাসে রাজনীতি করতে গেলে আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ড অনুযায়ী ক্যাম্পাসের রাজনীতি একটা সন্ত্রাস নির্ভর রাজনীতি। আপনি যত ভালোভাবে রাজনীতিতে আগাবার চেষ্টা করেন না কেন, আপনি সন্ত্রাসের মুখোমুখি হবেন। যেমন আমরা দেখেছি ঈশা ছাত্র আন্দোলন যখন শাহবাগ মোড়ে মিছিল করতেছিল বা সমাবেশ করতেছিল, ওখানে উস্কানিমূলক একটা সংগঠন ওখানে উস্কানিমূলক ভাবে আপনার আক্রমণ করা বা উত্ত্যক্ত করার চেষ্টা করা হয়েছে। আপনারা এগুলোকে কিভাবে প্রতিহত করার আয়োজন বা প্রস্তুতি আপনাদের আছে, বা আপনারা এগুলো কিভাবে প্রতিহত করেন? যেহেতু আমরা দেখেছি এর আগে ইসলামের নামে আরো রাজনৈতিক সংগঠন এখানে আছে, যারা ঠিক একইভাবে পাল্টা আক্রমণের ধারাটা তারা গ্রহণ করেছে। এখন ঈশা আন্দোলনও কি ঠিক পাল্টা আক্রমণের ধারা গ্রহণ করবে, না ভিন্ন কোনো পন্থা অবলম্বন করবে? আলহামদুলিল্লাহ, অনেক প্রশ্ন। আমি সংক্ষেপে যেটা বলে ফেলি যে আমাদের ভিতরে সংস্কার প্রয়োজন আছে, মানে হ্যাঁ আছে, আমরা সংস্কার করছি। আমি আপনাকে শুধু তথ্য আকারে বলে রাখি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তারা আয়োজন করে নিজেদের মাঝে প্রশ্ন তোলে, সেই প্রশ্নের জবাব দেয়। আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য সহসভাপতির নেতৃত্বে আলাদা একটা ফোরাম আছে আমাদের এখানে। কার্যক্রমের জন্য আমরা পারফরমেন্স ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আধুনিক ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে সবগুলো ছাত্র আন্দোলনের মধ্যে অ্যাডাপ্ট করা। আপনি জানেন নিশ্চয়ই, জানেন বলতে এটা সবাই জানে যে আমাদের কর্মী তারবিয়ত গুলোতে আমাদের নীতিমালার উপরে 5টা করে প্রশ্ন চাওয়া হয় আপত্তিকর, মানে নীতিমালার উপর আপনি আপত্তি করবেন, নীতিমালাটা বাদ দেওয়া উচিত, বাইরে করা উচিত। তো আমরা প্রতিনিয়ত নিজেদের মধ্যে প্রশ্নর মুখোমুখি হই। আমি গতকালকে বলছিলাম, আমরা প্রতিনিয়ত নিজেদেরকে চাবুক মারি, সেই সমালোচনার চাবুক। তো ফলে আমরা একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছি। আর আপনি যে প্রশ্ন সাকিব ভাইকে করলেন না, আমি শুধু এইটুকু বলবো, এই প্রশ্নটা আসে হলো কোত্থেকে, যখন ইসলামী আন্দোলনকে, মানে দল না, ইসলামী আন্দোলন বর্গকে শুধুমাত্র একটা রাজনৈতিক আন্দোলন আকারে দেখা হয়। আমি যে বলছিলাম পাকিস্তানি এক চিন্তকের রাষ্ট্রবাদী স্থাপনটা, ওইখান থেকে এটা আসে। কিন্তু ইসলামী আন্দোলনকে আপনি যদি সভ্যতার সংঘাত আকারে দেখেন, আপনি যদি সাংস্কৃতিক মাত্রা সহ দেখেন, এবার যদি, তাহলে দেখবেন কি যে জুব্বা পাগড়ি এটা অত্যন্ত বড় একটা অস্ত্র আমাদের জন্য, যা আমাদেরকে অ্যাক্সেস দেয়, আমাদেরকে সাফল্য দেয়। অনেক তর্ক, দীর্ঘ আলোচনা, আমি এটুকু বলবো না, শুধু এটুকু বলি যে ইউরোপ কেন নিষিদ্ধ আইন করে হিজাব নিষিদ্ধ করে, অথবা ইসলাম নিষিদ্ধ, হিজাব নিষিদ্ধ করে। আলজেরিয়াতে ফরাসিদেরকে বিরুদ্ধে হিজাব একটা অস্ত্র হয়ে উঠছিল। এই হিজাব যেটা মুসলমানদের টুপি, এটা শুধুমাত্র সুন্নাত তো অবশ্যই, কিন্তু সুন্নাত না, এটা যখন রাজনৈতিক এবং সাংস্কৃতিক মাত্রায় আসে, এটা অনেক বড় একটা বিষয়। ফলে আমরা নেতৃত্বের জন্য এই বিষয়টাকে বাধ্যতামূলক করি। আমরা মনে করি যে যেহেতু একটা সভ্যতা সংঘাত, সেখানে ইসলামী নেতৃত্বকে অবশ্যই সুন্নাতের ধারক বাহক হতে হবে। এর একটা বাস্তব উদাহরণ দেই, ডাকসু নির্বাচন 2013 সালের দিকে, কেবল আমরা ইউনিভার্সিটি 2014 সালের দিকে, তখন দলের নাম আমরা প্রকাশ্যে না নেওয়ার প্ল্যান। তো তখন একটা ছাত্র আন্দোলন হচ্ছিল, সেখানে আমি অর্গানাইজ করছি, আমি পাবলিক এডে পড়ি। তো সব ঠিক, মারুফও এখানে বক্তব্য দেবে। বক্তব্যের আগ মুহূর্তে একজন শীর্ষ বাম নেতা বলছে যে না, ওর বক্তব্য দেওয়া যাবে না। বলে কেন? ওর তো দলের নামটা কিছু বলা হবে না। বলে না, ওর কিছু লাগবে না, ও যে এই লেবাস পোশাকে বক্তব্য দেবে, এটাই অনেক বড় ব্যাপার। তাইলে লেবাস পোশাকে এই মাত্রাটাকে আমরা অস্বীকার করে কি করে?
তো ফলে এটার অনেক দীর্ঘ তর্ক আছে, ছাত্র আন্দোলন এই সমস্ত নানা কারণে ইসলামকে সভ্যতা আকারে দেখে সাংস্কৃতিক মাত্রাকে সামনে এনে আমরা পোশাককে নেতৃত্বের জন্য বাধ্যতামূলক করি। এটাকে যদি কারো কারো সমালোচনা মনে হয় হতে পারে, তবে বলি এই পোশাকের কারণেই আমরা ডাকসুতে ইলেকশন করে সফল হয়েছি, মানে ইসলামী রাজনীতিকে এস্টাবলিশ করতে পারছি। আমাদের আগে ছাত্র শিবির সেখানে কাজ করছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ইসলামী রাজনীতি এস্টাবলিশ হয় নাই, আমরা করার কারণে এটা হয়েছে। এখন এর পরের প্রশ্ন ছিল হলো ভুলে গেছি, কি যেন ছিল প্রশ্নটা? রাজনীতিতে সন্ত্রাসীর যে রাজনীতি, এটাকে আপনারা কিভাবে মোকাবেলা করার চেষ্টা করেন? এক্ষেত্রে মানে ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, এটা শুধু তর্কের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এই মাত্রায়। আর এখানে দর্শনগত যে মাত্রাটা আছে সেটা হলো এই বাংলাদেশে আমাদের বিপক্ষ শক্তি যারা, তাদের সাথে আমাদের সম্পর্কটা কি, তাদেরকে কি আমি কাফের মনে করি না মুসলিম মনে করি? মুসলিম মনে করে তাদের ভুল পথে বলে মনে করি, আমরা তাদেরকে মুসলিম সে ভুল পথে আছে এটা মনে করি। এখন ভুল পথে থাকা মুসলিমকে আনার জন্য অনেকগুলো পন্থা হতে পারে, কিন্তু আমাদের এই অঞ্চলে যে সুফিবাদী পন্থা, আপনি নিশ্চয়ই জানেন যে সুফিবাদী পন্থায় পতিতলাকে উচ্ছেদ করে কি করে, পতিতলাকে ভেঙে দিয়ে না, বরং টিকিট কেটে পতিতলায় গিয়ে ওই মহিলাকে নামাজ ওযু করায় জায়নামাজে দাঁড় করায় দিয়ে মোনাজাত করে পতিতলাকে উচ্ছেদ করি আমরা। এটা হলো সুফিবাদী পন্থা। এখন এই অঞ্চল ইসলাম আসছে সুফিবাদী পন্থায়, আমরা সুফিবাদী, ফলে আমাদেরকে কেউ যখন বাধা দেয়, আমাদেরকে কেউ যখন আঘাত করে, তখন এটাকে আমরা প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমরা উচ্ছেদ করি। আমি সবসময় বলি যে বাংলা সম্ভব, উচ্ছেদ হচ্ছে, হ্যাঁ মারুফ ভাই, এটা কি সবসময় সম্ভব যে আপনি ওরা মারতে থাকবে আপনি সম্ভব? শুনেন, এখানে আপনি অনেক যুক্তি দেবেন, কিন্তু আমি বারংবার বলছি বাংলাদেশের সুফিবাদী পন্থাটাকে আমি মাথায় নেন। বাংলাদেশের সমস্ত সুফিবাদী পন্থা এভাবেই হয়েছে, যে কুফুরকে পর্যন্ত সে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে উচ্ছেদ করছে। কুফুরকে সে হত্যা করে না, কুফুরকে সে ডাইভার্ট করে ইসলামে আনছে। হ্যাঁ, যখন কোন কুফুরি শক্তি তারপরে আঘাত করেছে তখন সে অস্ত্র ধরেছে, কিন্তু বাংলাদেশে তারা আমাদেরকে আঘাত করে, তাদের কাউকে আমরা কুফুরি শক্তি মনে করি না, তাদেরকে আমরা মুসলিম মনে করি, তাদেরকে আমরা মাদরও মনে করি। এই মাদুর জন্য আমি কান্নাকাটি করি, এই মাদুর আঘাত করলে তার সাথে আমি ভালো ব্যবহার করি, তার জন্য কান্নাকাটি করি, তার সাথে আলাদা করে সম্পর্ক ডেভেলপ করি। তো এখন পর্যন্ত বাংলাদেশে আমরা এভাবেই যাচ্ছি, ইনশাআল্লাহ এভাবেই যাব। এবং এই পন্থায় যারা প্রশ্ন করবেন তাদেরকে বলি এই ভূখণ্ডের ইতিহাস মনে রাখতে। পৃথিবীতে একমাত্র ভূখণ্ড যেই ভূখণ্ডের সাথে অন্য কোনো মুসলিম ভূখণ্ডের সম্পর্ক নাই, সেটা হলো কি বাংলাদেশ। এই বাংলাদেশ কুফরে আচ্ছন্ন ছিল, সেখানে আমরা ইসলামকে জাগিয়েছি, ইসলামের আলো জাগিয়েছি শুধুমাত্র এই প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে, সুফিবাদী পন্থায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, মানুষের সেবা করে, মানুষের উন্নয়ন করে। আমাদের যে মাদক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির 2 নম্বর ধারা, সমস্ত অন ইসলামিক ও খেদমতে খলকের মাধ্যমে সমস্ত অন ইসলামিক কার্যক্রমের মূলোৎপাটন করা হইবে। শব্দটা বোঝার কথা, খেদমতে খালকের মাধ্যমে সমস্ত অন ইসলামিক কার্যক্রমের মূলোৎপাটন করা হইবে। এটা করে এই অঞ্চলে ইসলাম এসেছে এবং এটা করেই এই অঞ্চলের বিদ্যমান অন ইসলামকেও উচ্ছেদ করা সম্ভব। ফলে আমরা এটা করবো না। হ্যাঁ, আমাদের উপরে যদি মার্কিনিরা চলে আসে, আমাদের উপরে যদি কোনো ইন্ডিয়ানরা চলে আসে, বাইরের কোনো শকুন যদি হানা দেয় আমাদের উপরে, ইনশাআল্লাহ আমরাও শাহজালাল। একই সাথে জিকির, একই সাথে তরবারি, কিন্তু সেই তরবারি কোনো আব্দুর রহিমের উপর উঠবে না, সেই তরবারি কোনো শেখ হাসিনার উপর উঠবে না ইনশাআল্লাহ, সেই তরবারি উঠবে হলো কোনো মার্কিন কাফেরের উপরে। এটা মনে রাখা দরকার। ফলে এই সুফিবাদী ইসলাম পন্থা এটা বোঝা দরকার এবং সে পন্থা আমরা আগাচ্ছি। কথা বলবো আসলে বোঝা গেল কিনা, সাকিবে কারেকশন দিবেন। মোটামুটি মোটামুটি ওই মুজাদ্দিদি ধারা যেটা আছে উপমহাদেশে, সেটাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বিষয়টা ক্লিয়ার করার জন্য। কারণ অনেকেই বারবার ইয়া করে যে ইসলামী আন্দোলনের মিছিলগুলো বা ছাত্র আন্দোলনের মিছিলগুলো কেন পুলিশের সামনে গিয়ে শেষ হয়ে যায়, এখানে পুলিশের সাথে দস্তাদস্তি করা, ঠেলাঠেলি করা, মারামারি করা, এই জায়গাটা কেন যায় না? ও তো বাংলাদেশের পুলিশ, আমেরিকান পুলিশ না। আমার বাংলাদেশি মুসলমান ভাইয়ের সাথে তোমার জজবা দেখার কাজ কি? এটা হলো আজাইরা জজবা, আল ওয়ালা ওয়াল বারা নীতির একটা সম্পূর্ণ অপব্যাখ্যা, খামাখ্যা। তো এখন এই জায়গাটাতে অনেকেই প্রশ্ন করেন আমাদের সাথে, বা অনেকেই এই বিষয় নিয়ে তর্ক করেন যে এই দল দিয়ে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হবে না কেন? বলে যে এরা কোনো মতে অ্যাগ্রেসিভ হয় না, অ্যাগ্রেসিভ না হলে, মারামারি না করলে যেন ইসলাম প্রতিষ্ঠাই হয় না। এখন এই প্রশ্ন শুধু আমাদের উপরে না, এই প্রশ্নটা তিউনিসিয়া রশিদ ঘানসির উপরে আসছে, এই প্রশ্নটা সাইয়েদ কুতুবের পরবর্তী ইখওয়ানুল মুসলিমিনের উপরে আসছে, এই প্রশ্নটা আলজেরিয়ার উপরে আসে। ফলে এই প্রশ্নটা আমাদেরকে জিহাদি ইসলাম পন্থা ভাইরা করেন, তাদেরকে আমি বলবো যে ইসলামটাকে গভীর থেকে জানেন, ইসলামের মর্মটাকে জানেন। ইসলাম শুধু মানে সেজদা দেওয়াটা ইবাদত না, বরং আল্লাহ বলেছেন বলে সেজদা দেওয়াটা ইবাদত। তো মেজাজে শরিয়া, মাকাসাদে শরিয়া, এই বিষয়টা যদি ধারণ না করা যায়,
তাহলে ইসলামকে দেখা যাবে যে ওই যে কি বলে এটাকে কমিউনিজমের মতো ইসলামকে মনে হবে। ইসলাম তো কমিউনিজম না, আমাদের একটা মাকাসিদ শরিয়া আছে, একটা মেজাজ শরিয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাফেরের উপরে তিনি হাত তুলছেন এবং কোন পর্যায়ে গিয়ে তিনি কাফেরের উপর হাত তুলছেন, আমরা সব সময় প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আনছি। আমাদের নবীদের ইতিহাস, মুসা আলাইহিস সালামের ইতিহাস, ফেরাউনের সাথে তো অনেক কথা আপনারা সবাই জানেন। তাই বলবো যে মাকাসিদের শরিয়া এবং মেজাজের শরিয়া, এই মেজাজের শরিয়া যদি ধারণ না হয় তাহলে ওই আরবের যে পন্থা বাংলাদেশে একই পন্থা অ্যাপ্লাই করে। আরবে এটা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করছে, মস্কোতে ঝড় হইলে বাংলাদেশে ছাতা ধরছে, ফলে কি হয়েছে, কমিউনিস্ট পার্টি হারাই গেছে। আর বাংলাদেশেও তারা এই ওই বুদ্ধি করেন, বলে তালেবান গুলি চললে বাংলাদেশে গুলি চলা শুরু করেন, তারা হারাই যাবেন, নতুন কিছু না, বাকি বাংলাদেশে গুলি চলে না। এখানে আরেকটা বিষয়, যার কারণে এই যে প্র্যাকটিসটা না থাকার কারণে, এই যে মেজাজটা না থাকার কারণে, এটাকে অবব্যাখ্যা করার কারণে আমরা দেখেছি দুপক্ষেই রাইফেল নিয়ে দৌড়াদৌড়ি দেখেছি, আমরা অস্ত্র নিয়ে ঝনঝনানি দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে, এবং দুপক্ষেই মরতে দেখেছি। কেউ শহীদ হয়েছেন, কেউ বলছেন যে সে মরে গেছে, কেউ মরেছে, কেউ শহীদ হয়েছে। কিন্তু আসলে ব্যাখ্যাটা কি এরকম এরকম না, আসলে যতটুকু আমার ধারণা। তাদেরকে আমি প্রশ্ন করতে চাই না, একটা মানুষ মারা গেছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা শহীদের মর্যাদা পাক, এবং তার ব্যাখ্যাটাকে খারিজ করতে চাই না। কারণ ইসলামের ব্যাখ্যা তো অনেক রকম হয়, তিনি যে ব্যাখ্যা করেছেন সেটা হতে পারে সফল, হতে পারে তিনি শহীদ, বাইনাকা বাইনাল্লাহ বাইনাহু বাইনাল্লাহ হতে পারে, এবং সে হোক, এটা চাওয়া। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই সুফিবাদ ইসলাম পন্থা, মুজাদ্দিদ ইসলাম পন্থা, প্রেম প্রীতি ভালোবাসা ইসলাম পন্থা, এটা সত্যি কার্যকর। তাদেরকে আমি ভুল বলি না আসলে। ধন্যবাদ সাকিব ভাই। এখন আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে অনুষ্ঠান, আমরা শেষ করব। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন যেটা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বর্তমান যে কার্যক্রম করোনাকালীন বা অন্যান্য, আপনি শুরুতে কিছুটা ধারণা দিয়েছেন, তাদের এই যে কাজগুলো, এগুলো যেভাবে সারা বাংলাদেশে তারা করছে, তারা প্রশংসিত হয়েছেন অনেক ক্ষেত্রে, যদিও মিডিয়া পুরোপুরি কভারেজ দেয়নি। কিন্তু আমরা যে বিষয়টা একটু ফোকাস করতে চাইবো সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে বন্ধ রয়েছে বর্তমানে, এক্ষেত্রে ঈশা ছাত্র আন্দোলনের ভূমিকা কি হওয়া উচিত, এবং ভবিষ্যতে আর্লি টাইম এই সময়ের মধ্যে কি ধরনের পদক্ষেপ তাদের নেওয়া উচিত বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়, সেটা হলো এই করোনার সংকটে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলো, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হলো ভ্রাম্যমাণ বিশ্ববিদ্যালয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের শিক্ষা কার্যক্রমটা গোছালো পরিকল্পিতভাবে আলহামদুলিল্লাহ চলমান আছে। তাদের তারবিয়তি কার্যক্রম চলমান আছে, তাদের নিয়মতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রম চলমান আছে, দাওয়াতি কার্যক্রম চলমান আছে, শিক্ষা বৈঠক চলমান আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে জাতীয় শিক্ষা সচল হওয়ার জন্য, প্রত্যেকটা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে অন্যান্য ছাত্র সংগঠন মাঠে নামছে কিনা জানি না, আমার চোখে পড়ে নাই, কিন্তু ছাত্র আন্দোলন বেশ কয়েকবার মাঠে অবস্থান নিয়েছে, জাতির কাছে আহ্বান করেছে, সরকারের কাছে আহ্বান করেছে, মানববন্ধন করেছে, তৃণমূল পর্যায়ে তারা চেষ্টা অব্যাহত রেখেছে, যাতে অন্তত নিরাপত্তা এবং শারীরিক দূরত্ব এবং করোনার সকল শর্তাবলীকে সামনে রেখে সীমিত পরিসরে হলো অথবা শিফট করে হলো প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি ছাত্র আন্দোলন বরাবরই শুরু থেকে জানিয়ে আসছে। এই জন্য আলহামদুলিল্লাহ এক্ষেত্রে ছাত্র আন্দোলন সরব আছে, ভূমিকা রেখেছে। সাথে সাথে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই বলে ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যে জনগোষ্ঠী আছে, এই জনগোষ্ঠী আলহামদুলিল্লাহ তাদের শিক্ষা কার্যক্রমটা বরাবরই সচল রেখেছে। তাদের শিক্ষা বৈঠকগুলো সচল ছিল, তার নানান কর্মশালাগুলো সচল ছিল, তার বিয়েতে কার্যক্রমগুলো সচল ছিল। প্রতিষ্ঠান কেন্দ্রিক যে ছাত্রগুলো থাকে তাদেরকে টার্গেট করে অন্তত নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা, জনশক্তি কার্যক্রমটা গোছালোভাবে পরিকল্পনা চালানো, এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ছাত্র আন্দোলন চালিয়ে আসছে। স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য ছাত্র আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছে, যেটা আমি অন্যান্য ছাত্র সংগঠনের দেখিনি। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন শেখ ফজলুল করিম মারুফ ভাইকে। বর্তমান আপনি সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে, এবং জাতির প্রতি ছাত্র আন্দোলন সম্পর্কে আপনার কি মেসেজ যদি বলতেন? আচ্ছা, তার আগে একটু 1 মিনিট সময় দেন। ওই যে আগের কথাটাতে, এটা তো বিস্তৃত আলাপ, এই আলাপ আসলে তোলাটাই মানে আমি আসলে ভয় পাই, তারপরে আমি সাহস করে তুলে ফেলি।
তো এখানে যেটা আমরা মানে বাংলাদেশের কোন মুসলিমকে আমরা খারিজি মিনাল ইসলাম ধরি না, ফলে তাদের সাথে আমরা কঠোর আচরণ করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আমরা দেশে রুহামা বলি, রুহামা মানে তাদের সাথে রহম দিলে আচরণ করি। ফলে বাংলাদেশে সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা কমিউনিস্ট পার্টি হোক, কারো বিরুদ্ধে আমরা শক্ত আচরণ করি না। এটা এখন তালেবানের শক্ত আচরণ, সেটা কি ঠিক আছে কি ঠিক, সেটা তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু সেটা বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না বলে আমরা মনে করি। এটা আইনি বিস্তার হতে পারে আর কি। আর যাই হোক, আর ছাত্র আন্দোলনের ভাইদেরকে বলবো ওরা আসলে কাজ করছে নিয়মিতই, কিন্তু আমি একটা জিনিস খুব ভয় পাই, সেটা হলো যে এই যুগ তো খুব ভয়ঙ্কর যুগ, পেগাসাসের যুগ। পেগাসাস তো নিশ্চয়ই জানেন, যেটা আগে আমাদের বাংলাদেশে আমরা জুতা পড়তাম, সেটা এখন মোবাইলে চলে আসছে। এরকম পেগাসাস তো একটা না, লক্ষ লক্ষ। সবসময় মুসলিমদেরকে আঘাত করার জন্য, আপনি জানেন যে ইসলাম কিতাব এবং রিজাল দিয়ে চলে। কিতাবুল্লাহ আসে আল্লাহর পক্ষ থেকে, রিজাল সেটা বাস্তবায়ন করে। এখন যদি রিজালকে কলঙ্কিত করে দেওয়া যায়, তাহলে কিতাবুল্লাহ বাস্তবায়নটা থমকে যায়। এখন ইসলামের যুগে যুগেই এরকম রিজালদেরকে কলঙ্কিত করার একটা প্রচেষ্টা হয়েছে। এখন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যেটা উদীয়মান সংগঠন, তার সামাজিক নেতৃত্ব তৈরি করছে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরেন বাংলাদেশে ইসলামী সঙ্গীত বলতে যায়, সেটা পুরো আমাদের হাতে, মানে আমাদের হাতে বলতে শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে, এবং ক্যালিগ্রাফি এবং ইসলামিক ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এটাও এরকম বহু ক্ষেত্রে ছাত্র নেতৃত্ব দিচ্ছে। ফলে ছাত্র আন্দোলনের রিজাল্টদেরকে কলঙ্কিত করার জন্য অনেক রকম প্রচেষ্টা হবে। সেজন্য সামগ্রিকভাবে সারা দেশের সকল ভাইদেরকে আমি বলবো এই জিনিসটাতে খুব বেশি সতর্ক থাকা চাই। আর জাতির উদ্দেশ্যে বলবো কি, আমি সবসময় যেটা বলতাম, আপনি যদি চান যে আপনার সন্তান একটা ভালো মানুষ হোক, আপনি যদি নিশ্চিত থাকতে চান যে আপনার সন্তান যোগ্য হয়ে আগামী বাংলাদেশের নেতৃত্ব দিক এবং সে তার ব্যক্তিগত জীবনে সফল হোক, তাহলে নিশ্চিন্তে তাকে ছাত্র আন্দোলনে দিয়ে দেন। ইনশাআল্লাহ আমরা আপনার ছেলেকে, আমরা বলতে ছাত্র আন্দোলন আর কি, আপনার ছেলেকে ভালো মতে গুছিয়ে পড়িয়ে মানুষের মতো মানুষ করে দেবে। শুধু নৈতিক ভাবে না, সমাজের সফল মানুষ তৈরি করে দেবে। কারণ একটা সমাজের সফল হতে যে সমস্ত জিনগুলো লাগে, দিন মানে যোগ্যতাগুলো লাগে, স্মার্টনেস গুলো লাগে, সবগুলো ছাত্র আন্দোলনে তৈরি হয়ে যায়। তো আবারও বলছি, যে যেখান থেকে শুনছেন, আপনার ছেলেকে ভালো মানুষ করতে চাইলে ছাত্র আন্দোলন দেন, ইনশাআল্লাহ ছাত্র আন্দোলন আপনার ছেলেকে ভালো মানুষ করে দেবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর ভুল হলে ক্ষমা চাই। আর সাকিব ভাই কোন কারেকশন থাকে দিয়ে দিন। আসসালামু আলাইকুম। সাকিব ভাই সর্বশেষ যদি কিছু বলেন। আমি শুধু একটা বিষয় সংযোজন করব মারুফ ভাইয়ের আগের আলোচনায়, সেটা হলো আপনার একটা মৌলিক প্রশ্ন ছিল যে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন আগ্রাসী নন। এটা কি, এটা এইরকমও সমাজে আছে, সমঝোতায় বিশ্বাসী। আলহামদুলিল্লাহ, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের 35 বছরের ইতিহাস, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 30 বছরের ইতিহাস আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমল নামায়, ছাত্র আন্দোলনের আমল নামায় অর্জনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি। আপনি যদি মোটা দাগে হিসাব করেন, বাংলাদেশে নারী নীতি, শিক্ষানীতি, গ্রিক মূর্তি, হ্যাঁ, এরপরে যত টিভাই বুক বাদ, এরকম ছাত্র আন্দোলনের অনেকগুলো কার্যক্রম আছে যেগুলোতে ইসলামী আন্দোলন মোটা দাগে সফলতা দেখাতে পারবে। এটা আমরা বিশ্বাস করি, বাংলাদেশের দেশ, মানুষ এবং ইসলাম, এই তিনটাকে সমন্বয় করে আমরা আমাদের কাজ করব। এই জন্য আমরা দাবি আদায়ের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করি। আমরা সংঘাত ইত্যাদির মাধ্যমে আমরা একটা আগ্রাসী সংগঠন, এটা আমরা প্রমাণ করতে চাই না। এটা সহজ, মিডিয়া কভারেজ পাওয়ার জন্য, নিজেকে আত্মপরিচয়টা ফুটিয়ে তোলার জন্য, আন্তর্জাতিকভাবে কঠিন একটা আলোচনায় আনার জন্য, এরকম কাজগুলো সহজে করা যায়। কিন্তু তার মাধ্যমে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে একটা বিপ্লব করা যায় না, মানুষের মন জয় করা যায় না, সংগঠনকে সম্প্রসারণ করা যায় না, জনগণের মাঝে আস্থা এবং বিশ্বাস তৈরি করা যায় না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ইস্যুভিত্তিক কোনো কাজ করেন না, অথবা 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরের প্ল্যান নিয়ে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন মাঠে ময়দানে রাজনীতি করছে না। ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। তাদের টার্গেট হলো আজ হোক আগামীকাল, নয়তো পরশু, আল্লাহ যখন চাইবেন তখন ইসলামী হুকুমত ইনশাআল্লাহ এদেশে প্রতিষ্ঠিত হবে। আমার কাজ হলো হিকমতের মাধ্যমে কোরআন সুন্নাহকে সামনে রেখে মানুষের হৃদয় জয় করা, মানুষের হৃদয় জয় করা, সাধ্য অনুযায়ী খেদমত হলকের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়া, তাদের মনোভাব বুঝতে পারা। আমি আগ্রাসী, আমি প্রতিবাদটা
ওদের ভাষায় আমরা করব, এটা করলে আমরা জনগণের কাছে বসতে পারবো না, জনগণ আমাকে বিশ্বাস করবে না। হয়তো সাময়িক উত্তেজনা তৈরি হবে, সাময়িক পুরো বাংলাদেশে কিছু আবেগী মানুষের বাহবা পাওয়া যাবে, কিন্তু এর মাধ্যমে কিন্তু আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা ব্যাহত হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সস্তা জনপ্রিয়তা গুলো বুঝে জানে, কিন্তু আমরা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই এবং মারুফ ভাই দুজনকে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সেই সাথে দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের অনুষ্ঠান দেখেছেন। ইনশাআল্লাহ আগামীকাল ঠিক এই সময়ে 10:30টায় আমাদের ভয়েস অফ ইনসাফ আরেকটা টক শো আছে, লাইভ শো আছে, থাকবেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি এবং হেফাজতের ভবিষ্যৎ এই শিরোনামে থাকবেন বাংলাদেশের রাষ্ট্রচিন্তক বিশিষ্ট বুদ্ধিজীবী কবি ফরহাদ মাজহার থাকবেন। সুতরাং দেখার আমন্ত্রণ রইল। সে সাথে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।